भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुः श्रोत्रमथो बलम् इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोत। निराकरणमस्तु अनिराकरणं मे अस्तु। तदात्मनि निरतेय उपनिषत्सु धर्माः ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমি প্রথমেই এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় স্নেহাস্পদ স্বামী বিদ্যামৃতানন্দজি মহারাজ, তাকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই শিক্ষণ মন্দিরের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনে যারা এই সেমিনার অর্গানাইজ করছেন, সেই শিক্ষণ মন্দির প্রাক্তনী অ্যাসোসিয়েশন, তার সকল সদস্য, বিশেষ করে তার সম্পাদক যিনি এই স্বাগত ভাষণ দিলেন, ডক্টর অজয় ঘোষ, তাকে আমার সশ্রদ্ধ ভালোবাসা জানাচ্ছি এবং প্রাক্তনী সংসদের সমস্ত সদস্যকে এবং যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন তাদের সকলকে আমি আমার নমস্কার, শ্রদ্ধা এবং যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় জাতীয় শিক্ষানীতি 2020 এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষানীতি 2023, তার কম্পারেটিভ একটা আলোচনা, বিশেষ করে স্কুল বিদ্যালয় শিক্ষাকে কেন্দ্র করে। সত্যিকারের বলতে গেলে কি যে এই দুটি শিক্ষানীতি, বিশেষ করে জাতীয় শিক্ষানীতি 2020, সেই সম্পর্কে এত চর্চা, এত আলোচনা ইত্যাদি হচ্ছে যে এই শিক্ষানীতিতে কি কি স্ট্রাকচারাল চেঞ্জ, শিক্ষার ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন কি কি আনতে হবে, কি কি কাঠামোগত পরিবর্তন আসতে চলেছে ইত্যাদি সম্পর্কে সকলেই জানেন, এখনকার দিনে কম বেশি সকলেই জানেন। আমি সেগুলোর মধ্যে ঢোকবার কোনো প্রয়াস করব না। আমি কিছু দার্শনিক প্রশ্ন উত্থাপন করব এবং এই শিক্ষানীতিকে কেন্দ্র করে এবং সেই দার্শনিক প্রশ্নগুলোর উত্তর খোঁজবার চেষ্টা করব। প্রথমেই দুটি মঙ্গলাচরণ মন্ত্র, এই মন্ত্রগুলো হচ্ছে বেদের মন্ত্র, উপনিষদের মন্ত্র, সেইগুলি দিয়ে আমরা এই বক্তব্য শুরু করেছি। সেই মন্ত্রগুলি যথাযোগ্য স্থানে সেই মন্ত্রের প্রসঙ্গ আসবে। এই মন্ত্রগুলোকে ব্যাখ্যা করতে হবে, আমাদের জানতে হবে যে কেন আমরা শিক্ষিত হওয়ার চেষ্টা করব, কেন শিক্ষা কেন দরকার, কেন শিক্ষা, এই কেন শিক্ষা এই প্রশ্নটিকে ধরে কেন এই শিক্ষাক্ষেত্রে জাতীয় নীতির পরিবর্তন প্রাসঙ্গিক হয়ে পড়লো, প্রয়োজন হয়ে পড়লো, এর উত্তর আমাদের খুঁজতে হবে। আমরা যদি ওই আবার উপনিষদের দ্বারস্থ হই, কারণ আমরা অনেক সময় মনে করি কি নতুন কিছু যখন আসে, সে নতুন নিয়মই হোক, পলিসি হোক, যাই হোক না কেন, আমরা মনে করি একেবারে সম্পূর্ণ নতুন একটা জিনিস আমরা আনলাম, নতুন কিছু ক্রিয়েট করলাম, আগে কখনো সেটি ছিল না, আগে কখনো সে সম্পর্কে ভাবা হয়নি। এটি একদম সম্পূর্ণ ভুল। যা কিছু হচ্ছে বুঝতে হবে তার একটা অতীত আছে, তার একটা ইতিহাস আছে। সেই অতীতটা কি, ইতিহাসটা কি, কি কোন প্রয়োজনকে সামনে রেখে, কোন প্রয়োজন মেটানোর জন্য তবেই নতুন শিক্ষানীতির দরকার হয়ে পড়লো, সেটি আমাদের খুঁজতে হয়। আরেকটি প্রবণতা দেখা যায়, নতুন যখন কোনো কিছু এরকম হয়, একটা গেল রব ওঠে যে একদম সব শেষ হয়ে গেল,
পুরোনোটাই বেশ ভালো ছিল। কারণ আমাদের হয় কি, পুরোনো সিস্টেমে ওই রবীন্দ্রনাথের একটা গান আছে, অচেনাকে ভয় কি আমার ওরে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে। সবসময় আমরা অচেনাকে ভয় পাই। আবার খুব কম কিছু জন আছেন তারা অচেনাকে জানতেই আনন্দ, অচেনাকে চেনার আনন্দ তারা অনুভব করেন। তো যখন নতুন কিছু আসে, একটা গেল গেল রব ওঠে, এই একদম সব ভেঙে চুরে তছনছ হয়ে গেল। এই এইটি সম্পর্কেও আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। নতুন কিছু হচ্ছে মানেই ভয় পাওয়ার কিছু নেই। তাকে দেখতে হবে তার মধ্যে কতটুকু আমরা আমাদের মতো করে গ্রহণ করে নিতে পারবো এবং তাকে সাদরে বরণ করে নিতে হবে, ওয়েলকাম করতে হবে। আমরা একটু উপনিষদের দিকে যদি চোখ রাখি, দেখব মুন্ডক উপনিষদ। সেই মুন্ডক উপনিষদে আছে যে ঋষি শৌনক তিনি মহর্ষি অঙ্গিরার কাছে গিয়েছিলেন ব্রহ্মবিদ্যা লাভের জন্য। তখনকার দিনে নিয়ম ছিল যে শিষ্য যখন গুরুর কাছে ব্রহ্মবিদ্যা লাভের জন্য যেতেন, তিনি সমিত পাণি হয়ে যেতেন। সমিত পাণি হয়ে যেতেন মানে হাতে, ওই ঋষিরা তো যজ্ঞ করতেন, যজ্ঞের কাঠকুটো যাতে ঋষিকে কষ্ট করে আর সংগ্রহ করতে বেরোতে না হয়, ওই জন্য শিষ্যরাই কাঠকুটো, ফুয়েল এসব জোগাড় করে সঙ্গে হাতে করে নিয়ে যেতেন। তা সুতরাং হাতে কাঠকুটো নিয়ে, কাঠের টুকরো নিয়ে যখন একজন প্রবেশ করছেন গুরুর কাছে, গুরু বুঝতে পারতেন যে ইনি বিদ্যা লাভের জন্য আমার কাছে এসছেন। তা উপনিষদকার এই ঘটনাটিকে, এই শিষ্য যে হাতে কিছু ফুয়েল নিয়ে গুরুর কাছে যাচ্ছেন, এটিকে বর্ণনা করছেন এভাবে: সৌনকো হবৈ মহাশালো অঙ্গিরাসম বিধিবৎ উপসন্নঃ পপ্রাচ্ছ। পপ্রাচ্ছ মানে জিজ্ঞেস করেছিলেন। শিষ্য গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন। কি জিজ্ঞেস করেছিলেন আমরা পরে দেখব। কিন্তু এই কথা একটা কথা যে বিধিবৎ উপসন্নঃ, বিধিবৎ উপসন্ন মানে হচ্ছে তিনি বিধি অনুসারে শিষ্যের কাছে গিয়ে, এই গুরুর কাছে গিয়ে শিষ্য বললেন। বিধিটি আগে ছিল না, বিধিটি এখন তৈরি হলো। এরপর থেকে এই বিধি চলতে থাকবে। বিধি শুরু হলো, উপসদন বিধে। উপসদন বিধে মানে হচ্ছে নতুন বিধি শুরু হলো। সেই বিধি মেনে শিষ্য গুরুর কাছে যাচ্ছেন। একবার যখন বিধিটা শুরু হয়েছে, নিশ্চয়ই এটা এর পরে চলতে থাকবে। অর্থাৎ গুরু শিষ্য পরম্পরার ক্ষেত্রে এই বিধি আগে ছিল না। যেমন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আগেকার দিনে শিষ্য যখন গুরুর কাছে যেতেন, তখন এই একদম লিখিত কারিকুলাম, এতগুলো মডিউলে এই কারিকুলামকে শেষ করতে হবে, ঠিক ২ বছর পরে এই কারিকুলামের উপর একটা পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় এত পার্সেন্ট মিনিমাম পাস করতে হবে, পেতে হবে, এত পার্সেন্ট পেলে তবে ধরে নেওয়া হবে যে তিনি এই বিদ্যাটা লাভ করেছেন। কিন্তু এই পার্সেন্টেজের তলায় যদি পান, ধরতে হবে যে তিনি এই বিদ্যা লাভ করতে পারলেন না। এইগুলো হচ্ছে সমস্ত বিধি। আমরা নিয়ম করছি এটা। কেন নিয়ম করছি? কারণ এই নিয়মটা ভবিষ্যতেও চলবে। এখন এই যে গুরু শিষ্য পরম্পরা, বিধি মেনে গুরু শিষ্য পরম্পরা, উপনিষদের যুগে আমরা এটা দেখতে পাচ্ছি। বিধি কি? ওই আমি অলরেডি বলেছি যে বিধি কি, যে একটা নির্দিষ্ট কারিকুলাম থাকবে, কতগুলো মডিউলে সেই কারিকুলামকে শেষ করা হবে, কখন তার পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকবে, শর্ট টাইপ কোয়েশ্চেন কতগুলো থাকবে, লং টাইম কোয়েশ্চেন কতগুলো থাকবে, এই সমস্ত হচ্ছে বিধি। কেন আমরা এই সব কথা আলোচনা করছি উপনিষদের? কারণ ন্যাশনাল কারিকুলাম, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি, এটাও একটা বিধি। তার মানে এই বিধি আগে শুরু হয়েছে। সেই বিধিতে এখন কিছু পরিবর্তন আনা হচ্ছে। একদম নতুন করে কিছু হচ্ছে তা নয়। আবার এও নয় যে ন্যাশনাল নিউ এডুকেশনাল পলিসি হলো ২০২০ এডুকেশন পলিসি হলো, কোনোদিন আর এই বিধি পরিবর্তন হবে না, এমনও নয়। আবার ভবিষ্যতে প্রয়োজন পাল্টাবে, সেই প্রয়োজন অনুসারে বিধিও পরিবর্তিত হবে। আচার্য শঙ্কর
ভগবৎপাদ, তিনি এই যখন এটির বিধিবৎ বিশেষণ অভাবাৎ উপসাধন বিধে এই সম্পর্কে লিখছেন যে মধ্য দীপিকা ন্যায়েন অর্থম বা বিশেষণম অস্মাদিষু অপি উপসাধন বিধের ইষ্টত্বাৎ। এটা হচ্ছে একটা মধ্যম দীপিকার ন্যায়ের মতো। মধ্যম দীপিকার ন্যায় মানেটা কি? সন্ধেবেলায় হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এই ঘরের মধ্যে আমরা বসে আছি, ঘরের মধ্যেটাও অন্ধকার, বাইরের যে বারান্দা, বাইরের বারান্দাতেও অন্ধকার। এখন একটাই মাত্র প্রদীপ রয়েছে, যে প্রদীপটা আমরা জ্বেলেছি। সেই প্রদীপটা জেলে তাহলে প্রদীপটাকে রাখবো কোথায়? প্রশ্নটা হচ্ছে এইটা। ঘরের কোণে রাখবো? ঘরের কোণায় যদি রাখি তাহলে ঘরটা শুধু আলোকিত হবে। তাহলে প্রদীপটাকে কি বাইরের বারান্দায় বের করে রাখবো? বাইরের বারান্দায় যদি রাখি, বাইরের বারান্দাটা আলোকিত হবে কিন্তু ঘরটা অন্ধকার থাকবে। তাহলে কোথায় রাখবো? না, আমি ওই দোরগোড়ায়, যেখানে ঘরটা শেষ হচ্ছে বারান্দাটা শুরু হচ্ছে, সে দোরগোড়ায় আমি এটা রাখবো, প্রদীপটা রাখবো। এটা হচ্ছে মধ্যম দীপিকা ন্যায় এটাকে বলা হয়। কেন? না, ওই দোরগোড়ায় যদি রাখি ঘরটাও আলোকিত হবে, বারান্দাটাও আলোকিত হবে। একই সঙ্গে ঘরটাও আলোকিত হবে, বারান্দাটাও আলোকিত হবে। একইভাবে এই যে বিধি একবার তৈরি হলো, বিধি তৈরি হলো মানেটা হচ্ছে এইটা যে সেই বিধি বর্তমানের যে প্রয়োজন সেই প্রয়োজনটাকেও মেটাবে, ভবিষ্যতে যে ধরনের প্রয়োজন উঠতে পারে সেই প্রয়োজনকেও সেটি মেটাবে। এটি হচ্ছে এইটি হচ্ছে এর তাৎপর্য। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা যতদিন চলবে ততদিনই এই বিধি থাকবে। ভারতীয় শিক্ষা ব্যবস্থা যতদিন চলবে এটাই নয় যে 1968 এ একটা জাতীয় শিক্ষানীতি হয়েছে, 1986 এ দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি হয়েছে, 2020 তে তৃতীয় জাতীয় শিক্ষানীতি হলো, ব্যাস এটাই শেষ কথা। এরপরে আর কখনো জাতীয় শিক্ষানীতি হবে না, এরকমটা নয়, চলতে থাকবে। একবার যখন প্রদীপ জ্বালা হয়েছে, সে বর্তমানকেও আলোকিত করবে, ভবিষ্যৎকেও আলোকিত করবে অতীতের অভিজ্ঞতার নিরিখে। তারপর শৌনক অঙ্গিরসের কাছে গেলেন, গিয়ে তিনি প্রশ্ন করছেন, একটি অদ্ভুত প্রশ্ন করছেন। এই প্রশ্ন ওই ঋষিদের মাথাতেই একমাত্র আসা সম্ভব, আমাদের মাথাতে এইসব প্রশ্ন আসে না। সেই প্রশ্নটি কি? বলছেন যে কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিতম বিজ্ঞাতম ভবতি ইতি। কি এমন আছে যেটা জানলে পরে সবকিছু জানা হয়ে যায়? মানে ভারী মজার প্রশ্ন। আমি অত বেশি পড়তে টড়তে পারবো না। এমন একটা জিনিস বলুন যেটা জানলে পরে সবকিছু জানা হয়ে যায়। তারপর কি তার উত্তর দিচ্ছেন অঙ্গিরস, বলছেন দ্বে বিদ্যে বেদিতব্যে ইতি হস্ম ইয়ৎ ব্রহ্মবিদো বদন্তি পরাচৈব পরাচ। সরাসরি উত্তর কিন্তু আমরা অনেক সময় চাই যে সরাসরি উত্তর চাই। হয় আপনাকে হ্যাঁ বলে উত্তর দিতে হবে, নয়তো না বলে উত্তর দিতে হবে। হয় ওটা হ্যাঁ হবে, নয়তো না হবে। এখানে অঙ্গিরস কিন্তু সেরকম উত্তর দিলেন না। প্রশ্ন হচ্ছে কি জানলে পরে সবকিছু জানা হয়ে যায় আর জানার কিছু বাকি থাকে না। উত্তরে কিন্তু বলা হচ্ছে দুটি জিনিস জানবার জন্য আছে। একটি হচ্ছে পরাচৈব পরাচ, পরাচৈব পরাচ নয়, পরাচ অপরাচ। দুটি বিদ্যা আছে, একটি পরাবিদ্যা, আরেকটি হচ্ছে অপরাবিদ্যা। এটি হচ্ছে জানবার জন্য আছে। এখন প্রশ্ন হচ্ছে যে পরাবিদ্যা কি, অপরাবিদ্যা কি? অপরাবিদ্যা আমরা জানি। অপরাবিদ্যা যেটাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে চালকলা বাঁধা বিদ্যা, অপরাবিদ্যা। অর্থাৎ যেটি জানলে পরে আমাদের জীবিকা নির্বাহের সুবিধে হয়, খাওয়া পড়া এই সমস্ত জোগাড় করতে সুবিধে হয়, সেটি হচ্ছে অপরাবিদ্যা। আর পরাবিদ্যা ইয়া তৎ অক্ষরম অধিগম্যতে, পরাবিদ্যা হচ্ছে সেইটি যার দ্বারা সেই অক্ষর পুরুষকে জানা যায়। অর্থাৎ জীবনের চূড়ান্ত অনুভূতি যা হওয়া সম্ভব, ব্রহ্মানুভূতি,
এই ব্রহ্মানুভূতি কি তা আমরা পরে একবার বলবার চেষ্টা করব। সেটি যে বিদ্যার দ্বারা সেই ব্রহ্মানুভূতি লাভ করা যায় সেটি হচ্ছে পরাবিদ্যা। এই পরাবিদ্যা হচ্ছে অক্ষরের অতীত। অক্ষরের অতীত মানে থ্রু লেটার্স দিস বিদ্যা, দিস রিয়ালাইজেশন, দিস ফিলিংস ক্যান নট বি অ্যাটেন্ড। ইট ইজ বিয়ন্ড লেটার্স। এইটি হচ্ছে পরাবিদ্যা। ব্রহ্মানুভূতি হচ্ছে পরাবিদ্যা। ব্রহ্মানুভূতি ব্যতীত বাকি যা কিছু সব হচ্ছে অপরাবিদ্যার অন্তর্গত। অপরাবিদ্যাও আবার দু রকমের আছে। একটি হচ্ছে কর্ম বিষয়ক অপরাবিদ্যা, আরেকটি হচ্ছে ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা। কর্ম বিষয়ক অপরাবিদ্যা হচ্ছে একটা উদাহরণ দিলে বুঝতে পারা যাবে। এটা আমি প্রায়ই আমাদের সাধু ব্রহ্মচারী ভাইদের জিজ্ঞেস করি যে আচ্ছা আমরা আমরা যে ক্লাসে উপনিষদ পাঠ করছি, ব্রহ্মচারী সন্ন্যাসীরা একসঙ্গে বসে উপনিষদ পাঠ করছি, এটা কি পরাবিদ্যার চর্চা করছি না অপরাবিদ্যার চর্চা করছি? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা উত্তর পাই এটি আমরা পরাবিদ্যার চর্চা করছি। তখন আমি প্রশ্ন করি, আচ্ছা মনে করুন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সংস্কৃত ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফিলসফি ডিপার্টমেন্ট আছে, সেখানেও উপনিষদ পড়ানো হয়, সেখানেও বেদ পড়ানো হয়, সেখানেও কঠোপনিষদ, কেনোপনিষদ, ঈশোপনিষদ ইত্যাদি পড়ানো হয়। তারা কি পরাবিদ্যার চর্চা করছেন না অপরাবিদ্যার চর্চা করছেন? প্রশ্নটা, সমস্যাটা হচ্ছে এখানে। একই কঠোপনিষদ যখন সাধু সম্প্রদায় পড়ছেন, সেটাকে আমরা বলছি পরাবিদ্যা। আবার একই উপনিষদ যখন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, যার উপর পরীক্ষা নেওয়া হবে, মার্কস দেওয়া হবে, যে মার্কসের ভিত্তিতে আমি কোনো একটা চাকরির এতে অ্যাপ্লাই করতে পারবো, তখন সেটাকে আমরা বলছি অপরাবিদ্যা। এটা কি করে হয়? এইটি হলে কর্ম বিষয়ক অপরাবিদ্যা এবং ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা। কর্ম বিষয়ক অপরাবিদ্যা মানে হচ্ছে এই লক্ষ্যের উপর নির্ভর করবে যে আমার লক্ষ্যটি কি। আমার লক্ষ্যটি ব্রহ্মানুভূতি লাভ করা, অনুভূতি, ভগবত অনুভূতি লাভ করা, না আমার লক্ষ্য হচ্ছে যে কিছু নাম্বার পাওয়া, যে নাম্বারটির বেসিসে আমি একটা জীবিকা খুঁজে নিতে পারবো, আমার জীবিকা নির্বাহের সুবিধে হবে। যদি ওই একই উপনিষদ পাঠের মধ্য দিয়ে আমার লক্ষ্য হয় যে জীবিকা, তাহলে ওই উপনিষদ পাঠ হচ্ছে কর্ম বিষয়ক অপরাবিদ্যা। অর্থাৎ ইউনিভার্সিটিতেও কঠোপনিষদ পড়ানো হচ্ছে, কলেজেও উপনিষদ ইত্যাদি পড়ানো হচ্ছে, সেগুলো সব হচ্ছে কর্ম বিষয়ক অপরাবিদ্যা। আর যারা উপনিষদের চর্চা করছেন জীবনটাকে উন্নত করবার জন্য, যারা উপনিষদের চর্চা করছেন ভগবত অনুভূতি লাভের জন্য, তাদের ক্ষেত্রে এটি অপরাবিদ্যা, কিন্তু এটি কর্ম বিষয়ক অপরাবিদ্যা নয়, এটি ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা। সুতরাং এই যে প্রশ্ন হলো যে কি সেই আছে যেটি জানলে পরে সবকিছুকে জানা হয়ে যায়, উত্তরে অঙ্গিরস বললেন যে দ্বে বিদ্যে বেদিতব্যে হস্ম যৎ ব্রহ্মবিদো বদন্তি পরাচৈব পরাচ। দুটি বিদ্যা জানবার জন্য আছে, একটি হচ্ছে পরাবিদ্যা, আরেকটি হচ্ছে অপরাবিদ্যা। এবার আমরা এই যে শিক্ষানীতি ইত্যাদি ইত্যাদির কথা বলছি, এই সমস্ত হচ্ছে মূলত অপরাবিদ্যা এবং কর্ম বিষয়ক অপরাবিদ্যা। কিন্তু এই আমাদের জাতীয় শিক্ষানীতি 2020 খুব ভালো করে এর এসেন্সটাকে যদি বোঝবার চেষ্টা করেন, আমরা বোঝবার চেষ্টা করি, আমরা দেখব অভিমুখটি কিন্তু হচ্ছে পরাবিদ্যার দিকে। যদিও এটি হচ্ছে অপরাবিদ্যা এবং কর্ম বিষয়ক অপরাবিদ্যা, কিন্তু এর অভিমুখটা হচ্ছে, এই শিক্ষানীতির মূল অভিমুখটা হচ্ছে যে, অভিমুখটা কিরকম না ছান্দোগ্য উপনিষদে আছে। ছান্দোগ্য উপনিষদে রয়েছে যে মৌমাছি, একটা বিরাট মৌচাক, অনেক মধু সেখানে হয়েছে। সেই মধু কোথা থেকে সংগৃহীত হয়েছে? অসংখ্য মৌমাছি, হাজার হাজার মৌমাছি
কেউ নিম গাছের ফুল, নিম ফুল থেকে পরাগ সংগ্রহ করে এনেছে, কেউ গোলাপ ফুল থেকে পরাগ সংগ্রহ করে এনেছে, কেউ ছাতিম ফুল থেকে পরাগ সংগ্রহ করে এনেছে, করে এনে ওই মৌচাকের মধ্যে দিয়েছে। সেখানে মধু তৈরি হয়েছে। মধু যখন তৈরি হয়ে গেছে, সেই মধু কণা কিন্তু তার ইন্ডিভিজুয়াল লিমিটিং আইডেন্টিটিস গুলোকে সম্পূর্ণ ভুলে গেছে। কোনো মধুর কণা কিন্তু আর মনে করে না আমি হচ্ছি আই অ্যাম ফ্রম দ্যাট ট্রি, আমি নিম গাছ থেকে, কি আমি ছাতিম গাছ থেকে, কি আমি রজনীগন্ধা ফুলের পরাগ থেকে। আর মধু, সবাই মধু। একইভাবে আমাদের এই যে নতুন জাতীয় শিক্ষা নীতি, এর মূল নির্যাসটা হচ্ছে যে এমন একটি চেতনা, যে চেতনাটাকে আমরা জাতীয় চেতনা বলতে পারি, জাতীয় চেতনার নির্মাণ, যে জাতীয় চেতনার বলে বলীয়ান হয়ে আমরা অনুভব করতে পারবো আমরা এক জাতি, এক প্রাণ প্রাণ, এবং আমাদের জাতির লক্ষ্য হচ্ছে অনন্তের সঙ্গে একত্ব অনুভব করা, অরূপের সঙ্গে একত্ব অনুভব করা। খুব ভালো করে যদি এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2022 এটিকে দেখা যায়, এর স্ট্রাকচারাল চেঞ্জ গুলোকে দেখে এগুলো বোঝা যাবে না। কোনটা 2 বছর ছিল সেটাকে 4 বছর করা হয়েছে, কোনটা 3 বছরের ছিল সেটাকে 4 বছর করা হয়েছে, এমফিল তুলে দেওয়া হয়েছে, সরাসরি একজন 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স সেখানে রিসার্চ ওয়ার্ক করে সরাসরি পিএইচডি তে চলে যাবে। এগুলো সমস্ত হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ। এই স্ট্রাকচারাল চেঞ্জ চলতে থাকবে। এটাই যে শেষ কথা তা নয়। এমন হতে পারে ভবিষ্যতে হয়তো এখন যা ছিল তার অনেক কিছু আবার ফিরে এলো। সেও হতে পারে। যদি প্রয়োজন হয় হবে। তাতে সেইটা নিয়ে আমাদের বিতর্ক করার কিছু নেই। কিন্তু জাতীয় শিক্ষানীতির যে মূল উদ্দেশ্যটা, মূল স্পিরিটটা, সেই স্পিরিটটা হচ্ছে এটা, যে একটা জাতীয় চেতনার নির্মাণ, যে জাতীয় চেতনার বলে বলীয়ান হয়ে আমরা অনুভব করব যে আমরা শুধুমাত্র একটা ব্যক্তি মাত্র নয়, আমাদের একটা ন্যাশনাল আইডেন্টিটি আছে, এবং এই ন্যাশনাল আইডেন্টিটির মূল ভিত্তি হচ্ছে ভারতীয়ত্ব, এবং আমি একটা বিশ্ব নাগরিকও বটে। আমার একটা বিশ্ব নাগরিকত্বের পাসপোর্ট আছে, এবং শেষ পর্যন্ত আমি অনুভব করব আই অ্যাম ওয়ান উইথ ইনফিনিটি। এইটি হচ্ছে এই জাতীয় শিক্ষানীতি 2022 তার নির্যাস, যদি এক কথায় বলা যায়। আমরা আগেই উল্লেখ করেছি যে জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়নের আগে আমরা তিনটি শিক্ষানীতি দেখেছি। একটা হচ্ছে 1968 জাতীয় শিক্ষানীতি, তারপর 1986 জাতীয় শিক্ষানীতি, যে জাতীয় শিক্ষানীতির কিছু রিফর্ম আনা হয়েছিল, পরিবর্তন পরবর্তীকালে অভিজ্ঞতার ভিত্তিতে করা হয়েছিল 1992 প্রোগ্রাম অফ অ্যাকশন, পিওসি বলা হয়। তারপরে এই 2020 মানে লাস্ট স্বাধীনতার পর থেকে 75-76 বছরে তিনটি ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা দেখেছি। 1986 এর জাতীয় শিক্ষানীতি যখন হচ্ছে, সেই জাতীয় শিক্ষানীতির আগে কিন্তু আমরা তিনটি কমিশন দেখে ফেলেছি। প্রথম 1948 এর রাধাকৃষ্ণন কমিশন। সেই রাধাকৃষ্ণন কমিশন, সেখানে তারা মরাল এডুকেশন, রিলিজিয়াস এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং, সিগনিফিকেন্স অফ কনসেন্ট্রেশন, এইসব কথা খুব জোর দিয়ে বলেছিলেন। কিন্তু প্রথম শিক্ষানীতি হলো, সেটা হচ্ছে জাতীয় শিক্ষার এই প্রথম রাধাকৃষ্ণন কমিশন মূলত হচ্ছে একটা ইউনিভার্সিটি কমিশন। হায়ার এডুকেশনের উন্নতির জন্য কি কি সুপারিশ করা যায় তার জন্যই এই কমিশন তৈরি হয়েছিল। আমার বলতে খুব ভালো লাগছে যে এই যখন রাধাকৃষ্ণন কমিশন হলো, সেই রাধাকৃষ্ণন সহ কয়েকজন মেম্বার আমাদের রামকৃষ্ণ মিশন সারদা পীঠের শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, সেই বিদ্যা মন্দিরে রাধাকৃষ্ণন স্বয়ং ভিজিট করেছিলেন, এসছিলেন। তিনি কয়েকজন গোটা ভারতবর্ষের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তারা ঘুরে ঘুরে দেখছিলেন, তার মধ্যে বিদ্যা মন্দিরও ছিল। এখানেও এসে এইখানকার সমস্ত ব্যবস্থা দেখেছিলেন, এখানকার শিক্ষক,
ছাত্র এদের সঙ্গে ইন্টারেক্ট করেছিলেন, আমাদের বিদ্যামন্দিরের ডায়েরিতে তার উল্লেখ রয়েছে। তারপর মুদালিয়ার কমিশন 1952-53 এরা কেবলমাত্র স্কুল এডুকেশন সম্পর্কে সুপারিশ করবার জন্য এই কমিশন তৈরি হয়েছিল। এরা স্কুল এডুকেশনের কিছু স্ট্রাকচারাল চেঞ্জের কথা বলেছিলেন। এবং তারপর 1962-63 1962-64 কোঠারি কমিশন। এই সম্পর্কে আরো বলতে ভালো লাগছে যে যেই রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির যারা আজকে প্রাক্তনীদের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনে এই অনুষ্ঠানের আয়োজন করছেন, ডক্টর ডিএস কোঠারি স্বয়ং এই প্রতিষ্ঠানে এসেছিলেন, তখন তিনি কোঠারি কমিশনের মেম্বার। ওরাও ঘুরে ঘুরে দেখছিলেন ভারতবর্ষের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে, তারা ব্যক্তিগতভাবে গিয়েছিলেন। ডিএস কোঠারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেখবার জন্য এসেছিলেন। এখন এই তিনটে কমিশনের যে রেকমেন্ডেশন, তার বেসিসে 1986 এর শিক্ষানীতি, 68 এর শিক্ষানীতি এবং তার পরবর্তীকালে 1986 এর শিক্ষানীতি, আর 1986 এর শিক্ষানীতি আরো জনমুখী, আরো গণমুখী। আগের যে কমিশনগুলো ছিল যেন একটু বেশি তাত্ত্বিক ছিল, কিন্তু 1986 এর যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে তার তত্ত্বের প্রায়োগিক দিকটার উপর বেশি করে জোর দেওয়া হলো। অপারেশন ব্ল্যাকবোর্ড, সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, মিড ডে মিল ইত্যাদি ইত্যাদি কনসেপ্টগুলো সমস্ত এতে আসছে। এবং এই 1986 এর শিক্ষানীতি এবং 1992 এর প্রোগ্রাম অফ অ্যাকশন এর রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, যেটি একটা অসাধারণ শিক্ষাক্ষেত্রের দার্শনিক ডকুমেন্ট। সত্যিকারের বলতে গেলে কি শিক্ষাতত্ত্বের প্রয়োগ কোন মুখে হবে, তার অভিমুখটা কি হবে, সে সম্পর্কিত এত সুন্দর দার্শনিক, নান্দনিক এবং সাহিত্য গুণসম্পন্ন ডকুমেন্ট ভারতবর্ষে খুব কমই হয়েছে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক সেদিক থেকে 2005 সেদিক থেকে অনন্য। এখন আমরা আসি এই যে জাতীয় শিক্ষানীতি 2020 যেটি, এই 2020 যে জাতীয় শিক্ষানীতি, এই সম্পর্কে আলোচনা করতে গেলে, এর দার্শনিক দিকটা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের আরেকটু পিছনে তাকাতে হবে। পেছনে তাকানোটা কিরকম না, নীরবে কয়েকটি ঘটনা ঘটে গেছে। একটি ঘটনা হচ্ছে বিগত শতকের 90-এর দশকে ডেলার্স কমিশন তৈরি হয়ে গেছে। সেই ডেলার্স কমিশন কেন তৈরি হচ্ছে? কারণ ইউনেস্কো ওরা চিন্তা করছেন যে যেভাবে প্রযুক্তির পরিবর্তন ঘটছে, যেভাবে বিজ্ঞানের জগতে বিপ্লব ঘটে যাচ্ছে আমাদের, এবং সেই বিজ্ঞান এবং প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের হাত ধরে শিক্ষা জগতের প্রয়োজন, তার সামগ্রিক কাঠামো এবং তার সামগ্রিক দর্শনের যেরকম পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি শিক্ষানীতি প্রণয়ন অতি আবশ্যিক। এইটি অনুভব কিন্তু হচ্ছে। যারা ওই জাক ডেলার্স, উনি ছিলেন এর চেয়ারম্যান, তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রী ছিলেন, তা বহু ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান ছিলেন, আরো অনেক বড় বড় পদে তিনি ছিলেন, খুব সর্বজন শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তি। 50 জনকে নিয়ে এই কমিশন তৈরি হয়েছিল। ভারতবর্ষ থেকেও একজন প্রতিনিধি সেখানে ছিলেন, ডক্টর করণ সিং। ডক্টর করণ সিং এখনো পর্যন্ত আছেন আমাদের মধ্যে। তারা সেই রিপোর্ট জমা দিলেন 1994-এ। সেটি হচ্ছে লার্নিং দি ট্রেজার উইদিন। ঠাকুরের আমরা যারা জানি, শ্রীরামকৃষ্ণদেব একটি জিনিসকে খুব ঘৃণা করতেন, সেইটাকে হচ্ছে যে আমি সব জিনিস জানি, আমার আর নতুন করে শেখবার কিছু নেই, এই মনোভাবটাকে। এরকম আছে যে তিনি দক্ষিণেশ্বরে যখন তখন সাধন করছেন, একটি কুকুর সে রাস্তা থেকে খাবার খুঁটে খাচ্ছে,
তার কাছে গিয়ে তিনি দেখছেন, বলছেন যে দেখি যদি মা এই কুকুরটার মুখ দিয়ে কিছু শিক্ষা দেন, এই কুকুরের মুখ দিয়ে কিছু কিছু বলান। একবার তার একজন শিষ্য স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, তিনি বলে ফেলেছিলেন কোন একটা প্রসঙ্গে, হ্যাঁ জানি জানি, ঠাকুরের তখন ক্যান্সার হয়ে গেছে, গলা দিয়ে রক্ত পড়ছে, বিছানা থেকে উঠতে পারেন না। যেই অখণ্ডানন্দজি বলেছেন জানি জানি, অত্যন্ত উত্তেজিত হয়ে তিনি বিছানা থেকে উঠে বসবার চেষ্টা করছেন, আর গর্জন করে বলছেন, কি বললি? জানি, সব জানি, তোর আর জানার কিছু নেই, কখনো এরকম বলবি না। যে বলে যে আমি জানি না, সে কিছু জানলেও জানতে পারে। যে মনে করে যে আমি সব জানি, আমার আর শেখার কিছু নেই, তার আর নিস্তারের কোনো উপায় নেই। এটি উপনিষদের কথা। অবিজ্ঞানম অবিজ্ঞাতম বিজানতাম বিজ্ঞাতম অবিজানতাম, কেন উপনিষদে আছে যে ব্রহ্মবস্তুকে কখনো জ্ঞানের বিষয় করা যায় না। যেভাবে আমি আমার এই পেনটিকে জ্ঞানের বিষয় করতে পারি, আমার ইন্দ্রিয় মন বুদ্ধি দিয়ে আমার জ্ঞানের বিষয় করতে পারি, ব্রহ্ম বিজ্ঞানকে এইভাবে জ্ঞানের বিষয় করা যায় না। সুতরাং যে বলে যে আমি ব্রহ্ম কি বস্তু জানতে পারিনি, এটা কিন্তু ওই আমি জানি না, আই ডোন্ট নো, এই অর্থে নয়। সেই একটা মজার গল্পের কথা মনে পড়ছে যে একজন শহর থেকে ইংরেজিতে এমএ করে একজন গ্রামের দিকে গেছে, আর গিয়েই ছাত্রদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে গেছে। আর সেখানকার যিনি হেডমাস্টার, তিনি এই নতুন ইয়াং টিচারটির জনপ্রিয়তা সহ্য করতে পারছেন না। তা তিনি খালি প্ল্যান করছেন, একটু দুষ্টু বুদ্ধি সম্পন্ন ছিলেন, তিনি প্ল্যান করছেন যে এই ইয়াং টিচারটিকে কি করে জব্দ করা যায়। একদিন বললেন যে একদিন আমরা খোলা মাঠে তর্ক করব, সমস্ত গ্রামের লোককে ডাকা হবে, যে তর্কে জিতবে তার প্রাধান্য, তার নেতৃত্ব সকলে স্বীকার করে নেওয়া হবে। ইয়াং টিচারটিও রাজি হলেন, হেডমাস্টারও তো খুব মহানন্দে ডগমগ করছেন। এবার ইয়াং টিচারটির বিদ্যাবুদ্ধি ছিল, কিন্তু ওই যাকে বলে কানিংনেস, ধূর্ত বুদ্ধির একটু অভাব ছিল। প্রথমে হেডমাস্টার বললেন যে ঠিক আছে, তুমি জিজ্ঞেস করো। ইয়াং টিচারটি একের পর এক শক্ত প্রশ্ন করছেন, হেডমাস্টার সমস্ত উত্তর দিচ্ছেন, কোনোটা উত্তর দিতে পারছেন না। গ্রামের লোক তো আর অত সত্যটা কোনটা মিথ্যা কোনটা সেটাও জানে না, ভাবছে যে হেডমাস্টার খুব স্মার্টলি উত্তর দিয়ে যাচ্ছে, এখন ঠিকই বলছে, হয়তো হয়তো ভুল বলছেন, কিন্তু সবাই মনে করছে ঠিকই বলছে। তারপর হেডমাস্টার বললেন, এবার আমি প্রশ্ন করি, তুমি উত্তর দাও। ইয়াং টিচারটিও খুব স্মার্টলি বললেন, হ্যাঁ তাহলে বলুন কি। হেডমাস্টার বললেন, আমার প্রশ্ন অত্যন্ত সোজা, তুমি চিৎকার করে এদের বলে দাও যে আমি এ, কি বলে আই ডোন্ট নো এর বাংলা কি হবে, এটা তুমি চিৎকার করে গ্রামের লোকেদের বলে দাও। তখন সেই ইয়াং টিচারটি খুব জোরে বলল, আমি জানি না। সঙ্গে সঙ্গে হেডমাস্টার বললেন, "তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনি জানেন না, নিজ মুখেই স্বীকার করলেন।" একদম হেডমাস্টারকে মাথায় তুলে সব নৃত্য করতে শুরু করলেন। এই অর্থে কিন্তু জানি না নয়। অবিজ্ঞাতম বিজানতাম বিজ্ঞাতম অবিজানতাম, যিনি বলেন আমি জানি না, এটা তার অজ্ঞতার পরিচয়ক নয়। তাহলে তিনি জানি না বলছেন কেন? কারণ যেভাবে আমি এই পেনটাকে, এই জগৎটাকে জানি, সেইভাবে ব্রহ্মবিজ্ঞানকে জ্ঞানের বিষয় করে প্রকাশ করা যায় না। তিনি প্রকাশের অযোগ্য। এটিই হচ্ছে কথা। আর যিনি মনে করেন যে আমি বুঝে ফেলেছি, জেনে ফেলেছি, আর আমার জানার কিছু নেই, সে আছে তো আইনস্টাইন না নিউটনের কারো একটা কথা আছে যে আমি আর কি করেছি, জ্ঞান সমুদ্রের ঢালে তীরে শুধু নুড়ি কুড়িয়ে কুড়িয়ে বেরিয়েছি। এই হচ্ছে ঠিক ঠিক মডেস্টির কথা, হাম্বলনেস, এই নিরভিমানত্ব, যে আমি কখনোই বলতে পারি না যে আমি যা জেনেছি এটি শেষ কথা, আর আমার জানার কিছু নেই, কখনো আমরা এটি বলতে পারবো না। তা সেই ঠাকুর তার শিষ্যকে সাবধান করে দিলেন, কখনো বলবি না যে আমি জানি। এই আমরা এই ডেলার্স কমিশনে আমরা দেখছি, ডেলার্স কমিশনে বলছেন একটা চ্যাপ্টার আছে লার্নিং থ্রু আউট লাইফ। ডেলার্স কমিশনের একটি চ্যাপ্টার হচ্ছে লার্নিং থ্রু আউট লাইফ, সারা জীবন ধরে শিখতে হবে। মাধ্যমিক পাশ করে গেছি মানে সব শিখে ফেলেছি তা নয়, হায়ার সেকেন্ডারি পাশ করেছি মানে সব শিখে গেছি তা নয়।
মাস্টার্স করেছি কি পিএইচডি করেছি মানে শেখার শেষ হয়ে গেল তা নয়, সারা জীবন ধরে আমার এই শিক্ষা চলবে। এই ডেলার্স কমিশনে মেনে নেওয়া হলো। আরেকটি কথা ডেলার্স কমিশনে মেনে নেওয়া হলো, সেটা হচ্ছে লার্নিং দি ট্রেজার উইদিন। অন্তরে অনন্ত জ্ঞান নিহিত রয়েছে, সুপ্ত রয়েছে, তার প্রকাশের ব্যবস্থা করে দিতে হবে। অন্তরে শোনা আছে, কিন্তু আমার কাছে সেটা খবর নেই। একটা উদাহরণ দিয়ে বলা যায় যে আমার বাবা হয়তো আমার যখন খুব ছোট সেই সময় মারা গিয়েছিলেন, আমার নামে 5 কোটি টাকা ব্যাংকের ভল্টে রেখে গিয়েছিলেন। আমি বড় হয়েছি, আমি জানি না যে আমার নামে 5 কোটি টাকা রাখা আছে। আমি কি বলতে পারবো যে আমি 5 কোটি টাকার মালিক? যতক্ষণ না আমি জানবো আমি 5 কোটি টাকার মালিক, যতক্ষণ না আমি সেই তার কাগজপত্র অফিসিয়ালি পাবো, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি 5 কোটি টাকার মালিক। সুতরাং এই অন্তরে শোনা আছে, সেটাকে কেবলমাত্র থিওরিটিক্যালি জানা নয়, অন্তরে যেটি আছে সেটিকে অনুভব করা, বোধ করা, এটি হচ্ছে প্রকৃত শিক্ষা। এটি ডেলার্স কমিশনে বলা হলো লার্নিং দি ট্রেজার উইদিন। এখন এই জাক ডেলার্স যখন এই ডেলার্স কমিশন তৈরি করছেন, এরা এই ড্রাফট তৈরি করছেন, ওদের মাথায় আছে যে একবিংশ শতাব্দীতে গোটা বিশ্বজগৎ শিক্ষার ক্ষেত্রে কি কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারবেন। আপনারা যদি, আমি সকলকে অনুরোধ করব, এই ডেলার্স কমিশন যে কয়েকটা টেনশনের কথা বলেছিলেন, সেই টেনশন গুলোর ভিত্তিতে এখনকার গবেষকরা, এখনকার রিসার্চাররা, ছাত্রছাত্রীরা সেই টেনশনগুলোর ভিত্তিতে এই জাতীয় শিক্ষানীতিকে দেখতে হবে যে এই জাতীয় শিক্ষানীতি 2020-তে কিন্তু ওই টেনশনগুলোকে অ্যাড্রেস করবার চেষ্টা করা হয়েছে, সচেতনভাবে সেই টেনশনগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। এইগুলো আমাদের দেখতে হবে। ওই টেনশনগুলো যদি আমরা দেখি, যে টেনশন বিটুইন দি, ডেলার্স কমিশনে বলা হচ্ছে the tension between the global and the local. How can we become world citizens without losing our roots? আমাদের বিশ্ব নাগরিক হয়ে উঠতে হবে, নো ডাউট আমাদের বিশ্ব নাগরিক হয়ে উঠতে হবে। গাইয়া ভূত হয়ে থাকার মধ্যে কোনো গৌরব নেই, কোনো মহিমা নেই, কিন্তু বিশ্ব নাগরিক হয়ে উঠেও আমি যেন আমার শিকড়টাকে না ভুলি। সেই যখন ন্যাশনাল লাইব্রেরির মেন বিল্ডিংটা, অসাধারণ যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা ছিল, আমরা আমাদের মনে পড়ে যে সেখানে যখন ন্যাশনাল লাইব্রেরিতে আমরা ঢুকতাম, হিন্দিতে, বাংলায় এবং ইংরেজিতে মহাত্মা গান্ধীর বলা একটি কথা মাথার ওপর বড় বড় করে লেখা ছিল। যারা সেই সময় ন্যাশনাল লাইব্রেরিতে গেছেন প্রত্যেকেরই মনে পড়বে, যেখানে মহাত্মা গান্ধী বলছেন, I do not want my house to be walled in all sides and my windows to be stopped. I want the cultures of all lands to be blow about my house as freely as possible. But I refuse to be blown up my feet by any. অর্থাৎ আমি চাই না আমার ঘরের সমস্ত জানলাকে আমি বন্ধ করি। আমি চাই না আমার ঘরের সমস্ত জানলা বন্ধ থাক। আমি চাই না আমার ঘরে বাইরের হাওয়া না ঢোকা বন্ধ হয়ে যাক। কেউ কিছু বলছে? মাইক্রোফোনটা একটু কাইন্ডলি মিউট করবেন। পার্টিসিপেন্টদের সকলকে অনুরোধ করা হচ্ছে। এখন সকলে একটু মাইক্রোফোনগুলি কাইন্ডলি মিউট করবেন, পার্টিসিপেন্টদের সকলকে বলা হচ্ছে। মহারাজ। হ্যাঁ, এই মহাত্মা গান্ধী বলছেন যে আমি চাই না যে আমার ঘরে বাইরের হাওয়া ঢোকা বন্ধ হয়ে যাক, আমার জানলা কপাট খোলা থাক, বাইরের হাওয়া প্রবেশ করুক আমার ঘরে। কিন্তু দেখতে হবে যে বাইরের সেই ঝোড়ো হাওয়া যেন আমাকে, যে মাটির ওপর আমি দাঁড়িয়ে আছি সেই মাটির ওপর থেকে আমাকে উড়িয়ে নিয়ে না যায়, আমাকে স্থানচ্যুত না করে। সবার কাছ থেকে শিক্ষা নিতে হবে, সবার কাছ থেকে শিখতে হবে, সবার কাছ থেকে নিতে হবে।
কিন্তু নিজের মৌলিকত্বের বিনিময়ে নয়, নিজের মৌলিকত্বের বিনিময়ে নয়, নিজের শিকড়ের বিনিময়ে নয়। এটি হচ্ছে কথা। টেনশন বিটুইন দি লোকাল অ্যান্ড টেনশন বিটুইন দি গ্লোবাল। এইভাবে আমরা একই সঙ্গে বিশ্বনাগরিকও হয়ে উঠব, কিন্তু আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলাম সেই গ্রামের উন্নতির কথাটাও আমি ভুলব না। তারপর সেই ডেলার্স কমিশন দ্বিতীয় একটি টেনশনের কথা বলেছিলেন, টেনশন বিটুইন দি ইউনিভার্সাল অ্যান্ড দি ইন্ডিভিজুয়াল। হাউ ক্যান দি গ্লোবালাইজেশন অফ রিলেশনস এনরিচ দি ইউনিক ক্যারেক্টার অফ ইচ ইন্ডিভিজুয়াল। বিশ্বায়ন তো নিশ্চয়ই হবে, কিন্তু সেই বিশ্বায়নের হাত ধরে আমার ব্যক্তিগত যে জীবন, ব্যক্তিগত আধ্যাত্মিক জীবন, সেই জীবন কি উন্নত হচ্ছে না অবনত হচ্ছে? যদি বিশ্বায়ন আমার এই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত চরিত্রকে উন্নত করতে পারে, তাহলে বিশ্বায়ন স্বাগত। কিন্তু যদি এই বিশ্বায়নের সঙ্গে তাল দিতে গিয়ে আমার ব্যক্তিগত চরিত্র অধোগামী হয়, তাহলে আমার সেই বিশ্বায়নের দরকার নেই। এটি একটি বড় চ্যালেঞ্জ, যে গ্লোবালাইজেশন নিশ্চয়ই হবে, ইউনিভার্সালাইজেশন নিশ্চয়ই হবে, কিন্তু সেটা ব্যক্তিগত চরিত্রের উন্নয়নের বিনিময়ে নয়। টেনশন বিটুইন ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার একটা সংঘাত। অর্থাৎ হাউ ক্যান উই অ্যাডজাস্ট উইথ দি ফাস্ট চেঞ্জেস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস উইদাউট টার্নিং আওয়ার ব্যাকস অন দি পাস্ট। আধুনিক তো হতে হবে, কিন্তু সেটাকে কি সবসময় অতীতকে, ঐতিহ্যকে পুরোপুরি ঢাকি শুদ্ধ বিসর্জন করে দিয়ে আধুনিক হতে হবে? একেবারেই কিন্তু তা নয়। আমি আধুনিক হব, একই সঙ্গে ট্র্যাডিশন উইথ মডার্নিটি, ট্র্যাডিশন ইন মডার্নিটি, এইটি কিন্তু অতীত ঐতিহ্যকে বিসর্জন করে কিছু নয়। অতীত ঐতিহ্যও থাকবে, আধুনিকতাও থাকবে। এটা একটা চ্যালেঞ্জ। এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে মিট আপ করবার চেষ্টা করা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020-তে। দেন tension between long term and short term considerations, that is, how can we create policies that require persistent strategies in a world sustained by momentariness. এটা খুব ইম্পর্টেন্ট যে লং টার্ম এবং শর্ট টার্ম কনসিডারেশনস। এক্ষুনি একটা বিল্ডিং এখানে না বানালেই নয়, এক্ষুনি একটা বিল্ডিং এখানে বানাতে হবে, কিন্তু সেই বিল্ডিংটা বানাতে গিয়ে দেখা যাবে এমন অনেক প্রাচীন ঔষধি মূল্যবান বৃক্ষকে কাটতে হবে যেটা একটা অপূরণীয় ক্ষতি। ওইসব গাছ আর এখনকার দিনে পাওয়া যাবে না, কিন্তু ওই গাছগুলোকে না কাটলে আমি জায়গা পাবো না। তার মানে কি, বিল্ডিং করাটা হচ্ছে একটা শর্ট টার্ম প্রয়োজনকে আমাকে মেটাবে, কিন্তু শর্ট টার্ম প্রয়োজনটাকে মেটাতে গিয়ে ওই যে মহামূল্যবান গাছগুলোর আমি ধ্বংস সাধন করব, মানে লং টার্মে একটা অপূরণীয় ক্ষতি আমার হয়ে গেল। সুতরাং উন্নতিও করতে হবে, কিন্তু সেটা লং টার্ম, এটাকেই বলা হচ্ছে এখনকার দিনে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। আমাকে খুঁজে বের করতে হবে, দরকার হলে নিশ্চয়ই বিল্ডিং করব, কিন্তু ওই গাছ নষ্ট না করে অন্য কোথায় করা যায়, তার জন্য যা দরকার হয়, যত খরচ হয় আমাকে করতে হবে। লং টার্ম এবং শর্ট টার্ম কনসিডারেশনস, এইগুলো যেন একসঙ্গে মিলতে পারে, একটার বিনিময়ে একটা নয়। আর একটা টেনশনের কথা ডেলার্স বলছেন, যে টেনশন বিটুইন এক্সট্রাঅর্ডিনারি এক্সপ্যানশন অফ নলেজ থ্রু ইলেকট্রনিক গ্যাজেটস অ্যান্ড হিউম্যান বিংস ক্যাপাসিটি টু অ্যাসিমিলেট ইট। আমরা হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি। প্রত্যেকের পকেটে আমাদের বিশাল বিশাল মোবাইল, দুজন চারজন পাশাপাশি বসে আছি, কেউ কারোর সঙ্গে কথা নেই, সবাই আমরা ইন্টারেক্ট করছি পাশের মানুষটার সঙ্গে নয়, যন্ত্রের সঙ্গে আমরা ইন্টারেক্ট করে চলেছি। গোটা বিশ্বের সঙ্গে আমার সম্পর্ক আছে, কিন্তু পাশের লোকটির সঙ্গে, পরিবারের পাশের মানুষটির সঙ্গে, পাশের বাড়ির মানুষটির সঙ্গে আমার সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেছে। এইটি কিন্তু নয়, এইটি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা প্রচুর তথ্য, একটার পর একটা তথ্য উঠতে না উঠতে সেই তথ্য হুমড়ি খেয়ে পড়ে আবার নতুন তথ্য সেখানে এসে জায়গা করে নিচ্ছে। কতটুকু আমরা অ্যাবজর্ব করতে পারছি, কতটুকু আমরা ডাইজেস্ট করতে পারছি? আমি অনেক সময় দেখি যে এই যে মোবাইলে
একই ঘটনা ঘটছে, সবাই ছবি তুলে চলেছে এবং সবাই পোস্ট করে চলেছে। আমি মাঝে মাঝে কাউকে কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা এরা এই ছবিগুলো কি পরে দেখে? বলে না মহারাজ, ডিলিট করে দেয়। কারণ আমাদের তো একটা ক্যাপাসিটি, একটা 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 লিমিটেশনস আছে যে আমি যতটা তথ্য সংগ্রহ করব সমস্ত তথ্য হজম করবার আমার সামর্থ্য আছে তো। এই জন্য বলা হচ্ছে টেনশন বিটুইন এক্সট্রাঅর্ডিনারি এক্সপ্যানশন অফ নলেজ থ্রু ইলেকট্রনিক গ্যাজেটস অ্যান্ড হিউম্যান বিংস ক্যাপাসিটি টু অ্যাসিমিলেট ইট। আমরা কতটা হজম করতে পারবো, কতটা তথ্য ডাইজেস্ট করতে পারবো, তার একটা হজমের সীমা আছে। এই টেনশন আমাদের চলেছে। এই টেনশনটাকে মিট আপ করবার পন্থা কিন্তু এই জাতীয় শিক্ষানীতি 2020-তে বলে দেয়া আছে, রিসার্চারদের খুঁজে বের করতে হবে। ষষ্ঠত, tension between the spiritual and the material, that is how can we encourage each and everyone in accordance with their traditions and convictions to fully respect spiritual pluralism, to lift our minds and spirit to the plane of transcendental. That is how in the stage of extreme competitions we can realize that unselfishness is God. অনেক সময় মনে হয় যাতে এই ডেলার্স কমিশনের রিপোর্ট বোধহয় স্বামীজির বই থেকে একবারে লাইন বাই লাইন তুলে নেওয়া হয়েছে। স্বামীজির কথা, আনসেলফিশনেস ইজ গড। একদম স্বামীজির নামটি না উল্লেখ করে স্বামীজির কথা পাতার পর, আসলে ডক্টর করণ সিং তো ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আধ্যাত্মিক চেতনা তাতে নিষ্ণাত। তিনি এই কমিশনের মেম্বার এবং তার মতামত মানেই সেটি স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ এদের মতামত খুব বড় একটা জায়গা করে নিয়েছে এই লার্নিং দি ট্রেজার উইদিন ডিলার্স কমিশনের রিপোর্টে। এবং সেই ডিলার্স কমিশন যে প্রশ্নগুলো, যে টেনশনগুলোর কথা তুলে দিয়ে গেছেন জাতীয় শিক্ষানীতি 2020-তে, সেইগুলিকে অ্যাড্রেস করবার এটি একটা খুব ভালো গবেষণা পত্র হতে পারে, গবেষণা সমস্যা হিসেবে রিসার্চাররা গ্রহণ করতে পারেন যে যে লার্নিং দি ট্রেজার উইদিন ইন দি পার্সপেক্টিভ অফ ন্যাশনাল নিউ এডুকেশন পলিসি 2020। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্পিরিচুয়াল প্লুরালিজম মানে হচ্ছে যে আমরা সবাই থাকবো এখানে, কাউকে বাদ দিয়ে আপনি থাকবেন, আমি থাকবো, সে থাকবে। একটা ঘরে 4 জন বাস করে, একটাই ঘর হস্টেলের, একজনের 5-এ ফ্যান চললে ভালো হয়, একজনের 1-এ ফ্যান চললে ভালো হয়, একজনের 3-এ ফ্যান চললে ভালো হয়, একজনের ফ্যানটা বন্ধ থাকলে ভালো হয়। তো এরা কি সারাক্ষণ নিজেদের মধ্যে মারপিট করে মরবে নাকি? 4 জনেই থাকবে। এমন একটা ব্যবস্থায়, এমন একটা সিদ্ধান্তে আলাপ আলোচনা, পারস্পরিক মতবিনিময় ইত্যাদির মধ্য দিয়ে আসতে হবে যে 4 জনের স্বার্থই কিছু কিছু পূরিত হবে। সব স্বার্থটা পূরণ হবে না, প্রত্যেকেই কিছু কিছু স্বার্থ ত্যাগ করতে হবে, কিন্তু প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে। এইটি হচ্ছে স্পিরিচুয়াল প্লুরালিজম, আধ্যাত্মিক বহুত্ববাদ। এই আধ্যাত্মিক বহুত্ববাদের বিপরীতে দাঁড়িয়ে আছে কিন্তু মেটেরিয়ালিজম। আমি তোমার স্বার্থ রক্ষা হবে কি না হবে আমি জানি না, আমার স্বার্থ যে কোনো ভাবে রক্ষা হলেই হলো। যাদের এই ধরনের মানসিকতা যে আমি অন্যের স্বার্থের প্রতি উদাসীন, আমার স্বার্থটি রক্ষিত হলেই হলো, তাদের ঠিক বসবাসের জায়গা হচ্ছে বনে জঙ্গলে, বনে জঙ্গলেও তাদের স্থান হবে না। সুতরাং এই ডেলার্স কমিশন এই অদ্ভুত একটা চ্যালেঞ্জের কথা বলে গেছেন, যেই চ্যালেঞ্জটাকে মিট আপ করবার একটা দিকনির্দেশ জাতীয় শিক্ষানীতি 2020-তে দেবার চেষ্টা করা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের 2005-এও ভারতবর্ষের বিদ্যালয় শিক্ষার স্তরে একটা বড় ধরনের রদবদলের চেষ্টা করা হলো। সেই চেষ্টাটা আমি আগেই বলেছি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, জাতীয় শিক্ষানীতি 2005। এই প্রসঙ্গে একটি কথা বলি, এটি একটি দার্শনিক সমস্যা এবং দার্শনিকভাবেই এর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আগেকার দিনে আমাদের যখন স্মৃতির যুগ ছিল, বশিষ্ঠ স্মৃতি, মনুস্মৃতি, ওইসব সময়, তখন স্মৃতিকাররা বলতেন
যে গার্হস্থ্য জীবন যাপন করতে গেলে প্রতিনিয়ত আমাদের কিছু না কিছু হিংসার আশ্রয় নিতে হচ্ছে। এইটাকে বলা হতো পঞ্চশূনা। কিরকম? না আমি সবজি কাটছি, কীট পতঙ্গ মরছে, অজান্তেই মরছে। জল গরম করছি, কীট পতঙ্গ মরছে। চুল্লি জ্বালাচ্ছি, উনুন জ্বালাচ্ছি, উনুনের মধ্যে হয়তো মাকড়সা বাসা করে বসে আছে, কাঁকড়া বিছে আশ্রয় নিয়ে হয়তো বসে আছে, না দেখেই আমি আগুন জ্বালিয়ে দিলাম, কিছু কীটপতঙ্গ মরে গেল। ঝাড়ু দিচ্ছি, কিছু কীটপতঙ্গ মরছে। শিলনোড়ায় বাটনা বাটছি, কিছু হয়তো কীটপতঙ্গ মরছে। অজান্তে প্রতিদিন আমি আমার জীবিকা নির্বাহ করতে গিয়ে, জীবন যাপন করতে গিয়ে অজ্ঞানতাবশত কিছু হিংসার আশ্রয় নিয়ে ফেলছি। এতে আমার কিছু পাপ সঞ্চিত হচ্ছে। এটিকে বলা হচ্ছে পঞ্চশূনা। তা স্মৃতিকাররা বলছেন এই পঞ্চশূনার স্খালনের জন্য, যাতে একজন গৃহস্থের এই ৫ রকমের পাপ স্পর্শ না করে, কি করতে হবে? না পঞ্চমহাযজ্ঞের নিদান তারা দিয়েছিলেন, যে প্রত্যেক দিন গৃহস্থকে এই পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান করতে হবে। পঞ্চমহাযজ্ঞ কি? না দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ আর নৃযজ্ঞ। তখনকার দিনে এটা বলা হতো কি রকম? না ঋষিযজ্ঞ। ঋষিযজ্ঞ মানে হচ্ছে ঋষিদের যে বক্তব্য, ঋষিদের যে বক্তব্য, সেই ঋষিদের চিন্তা ভাবনা, সেগুলো আমি প্রতিদিন স্মরণ করবার চেষ্টা করব। ঋষিদের বক্তব্য আমি স্মরণ, যেমন আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করেছি, ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু। এটি হচ্ছে একটা ঋষিদের অনুভব, ঋষিদের বক্তব্য, যে গুরু শিষ্য কোনো পাঠ শুরু করতে যাচ্ছেন, পাঠ শুরুর আগে বলছেন যে আমরা যে পাঠটা নিতে যাচ্ছি সেটা সহনা অবতু, এই অবতু, অবতু মানে রক্ষা করুক। এই পাঠ, এই বিদ্যা যেন আমাদের গুরু এবং শিষ্য উভয়কেই সমভাবে রক্ষা করে। এরকম যেন না হয় যে এই বিদ্যা যেটাই আমরা নিলাম, অধ্যয়ন করলাম, সেখান থেকে গুরু অনেকটা লাভ তুলে ফেললেন, কিন্তু শিষ্য কোনো ফসল তুলতে পারলেন না। এরকম যেন না হয়। গুরু শিষ্য যেন সমভাবে এখান থেকে ফসল তুলতে পারেন। সহনৌ ভুনক্তু, এই বিদ্যাজনিত বল যেন গুরু শিষ্য সমভাবে উপভোগ করতে পারেন, বলিয়ান হয়ে ওঠেন। সহ বীর্যম করবাবহৈ তেজস্বী, সামর্থ্য, ব্রহ্মবিদ্যার সামর্থ্য, এই বিদ্যা যেন উভয়কেই সামর্থ্যবান করে তোলে। এরকম যেন না হয় একই বিদ্যা অর্জিত হলো, একজন তার ফলে অনুভূতি লাভ করলেন, আরেকজন অনুভূতি লাভ করতে পারলেন না। এই বিদ্যার যদি অনুভূতি জন্ম দিতে সমর্থ হয়, তাহলে গুরু শিষ্য উভয়ই যেন সেই অনুভূতি থেকে বঞ্চিত না হন। তেজস্বী না তেজস্বী তেজস্বী না অধীতমস্তু মা বিদ্বিষাবহৈ, আমরা যেন গুরু শিষ্য উভয়কে কখনো বিদ্বেষ না করি। আধুনিক দিনে এর থেকে বড় প্রার্থনার কথা আমরা তো চিন্তাই করতে পারি না। এখনকার যে প্রেক্ষিত শিক্ষাঙ্গনের যা কিছু আমরা দেখি, যে হতে পারে যে গুরুর মধ্যে কিছু ত্রুটি আছে, শিষ্য যেন সেই জন্য তাকে বিদ্বেষ না করেন। একইভাবে শিষ্যের মধ্যে, ছাত্রের মধ্যে কিছু লিমিটেশনস থাকতে পারে, কিন্তু তার জন্যে গুরুর যেন শিষ্যের প্রতি কোনো বিদ্বেষ ভাব না থাকে। গুরু শিষ্য কেউ যেন কাউকে বিদ্বেষ না করেন, কেউ কারোর প্রতি বিদ্বেষ ভাব পোষণ না করেন। তা এটি হচ্ছে একটা 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 ঋষিদের অনুভূতি এটি। এবার প্রতিদিন যদি আমি এটা চ্যান্টিং করি, এর অর্থ অনুধাবন করবার চেষ্টা করি, অর্থ অনুভব করবার চেষ্টা করি, তাহলে সেটি ঋষিযোগ্য। আরেকটি মন্ত্র আমরা মঙ্গলাচরণে বলেছিলাম, এইগুলো সব হচ্ছে ব্রহ্মবিদ্যা অর্জনের ক্ষেত্রে প্রথমেই এই সব মন্ত্র উচ্চারণ করা হয়। আপ্যায়ন্তু মমাঙ্গানি, ব্রহ্মবিদ্যা মানে হচ্ছে আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি এর পারে অতীন্দ্রিয় এক সত্তা, আমি সর্বব্যাপী, সর্বানুস্যূত। কিন্তু এইটি অনুভব করতে আমরা করব শরীরটাকে অস্বীকার করে নয়। আমার শরীর যেন আপ্যায়ন্তু মমাঙ্গানি, আমার অঙ্গসমূহ যেন পরিপুষ্টি লাভ করে। ধরে ধরে বলা হচ্ছে কোন কোন অঙ্গ: বাক প্রাণশ্চক্ষুঃ, শ্রোত্রম অথো বলম, আমার বাক, আমার প্রাণ, আমার চক্ষু, আমার কর্ণ, আমার প্রাণ শক্তি। কেন? না সর্বম ব্রহ্মোপনিষদম,
এই সমস্ত ইন্দ্রিয় সহযোগে ইন্দ্রিয় যদি পরিপুষ্ট হয়, আমি অনুভব করব যে এই সমস্ত ইন্দ্রিয়ই হচ্ছে ব্রহ্মেরই এক একটি প্রকাশ। এই সমস্ত ইন্দ্রিয় আমার ব্রহ্মানুভূতির পথের প্রতিবন্ধক হবে না, বরঞ্চ সহায়ক হবে। যদি এই ইন্দ্রিয়গুলো পরিপুষ্ট হয়, আমার পালোয়ান হতে হবে না। পালোয়ান হওয়ার জন্য এই প্রার্থনা করা হচ্ছে না, কিন্তু প্রার্থনাটা করা হচ্ছে আমার ইন্দ্রিয়গুলো যদি সতেজ, সবল, সক্রিয় হয়, এগুলি আমার ব্রহ্মানুভূতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেই না, বরঞ্চ এগুলি আমার ব্রহ্মানুভূতির পথের সহায়ক হবে, পরিচায়ক হবে। এই জন্য সর্বম ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোত অনিরাকরণমস্তু অনিরাকরণম মে অস্তু। আমার স্মৃতিযোগ শক্তি যাতে সবল হয়, আমি যেন ব্রহ্মকে ভুলে না যাই, ব্রহ্ম যেন আমাকে অস্বীকার না করেন, ব্রহ্মবস্তু যেন আমাকে ভুলে না যান। অর্থাৎ আমরা যে অভিন্ন, এই অনুভূতি থেকে আমি যেন কখনো চ্যুত না হই। তারপরে তারপরে অনিরাকরণমস্তু অনিরাকরণম মে অস্তু তদাত্মনি নিরতে য় উপনিষৎসু ধর্মাঃ তে ময়ি সন্তু তে ময়ি সন্তু, দুবার বলা হচ্ছে। কি ব্যাকুলতা, ব্যাকুলতা নিয়ে দুবার বলা হচ্ছে। বলা হচ্ছে উপনিষদে যে সমস্ত ধর্মের কথা বলা হয়েছে, সত্য, অহিংসা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অচৌর্য, যে সমস্ত ধর্মের কথা বলা হয়েছে, সে ধর্ম, উপনিষদ প্রতিপাদ্য ধর্মগুলি যেন আমার মধ্যে পরিস্ফুট হোক, আমার মধ্যে ফুটে উঠুক, সেগুলি যেন আমার অনুভূতি লাভের পথের সহায়ক হোক। এই 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 এইগুলো হচ্ছে ঋষি বাক্য। এই ঋষি বাক্যগুলো যদি আমি প্রত্যেকদিন প্রথম দিনে উচ্চারণ করব, আর প্রথম দিনেই আমার বিরাট একটা অনুভূতি হয়ে যাবে, এটি আশা করা ঠিক নয়। কিন্তু এই ঋষি বাক্যগুলি যদি প্রতিদিন আমি চর্চা করি, বাবা চর্চা করছেন, ছেলে ছোটবেলা থেকে শুনছে, ছেলের জীবন অন্যরকম হবে। যে ছেলে ছোটবেলা থেকে দেখে যে বাবা সকাল সন্ধে বসে ধ্যান করতে বসেন, বাবা সকাল সন্ধে ঋষিবাক্য স্মরণ করেন, সেই ছেলের ভবিষ্যৎ জীবন পরিবর্তিত হতে বাধ্য। আমরা অনেক অহেতুক করি যে কই ছেলেটা মানুষ হচ্ছে না। আমি কি সেরকম জীবন যাপন করেছি যে আমার ছেলে আমাকে দেখে উদ্বুদ্ধ হবে? এই জন্য ঋষিবাক্যের তাৎপর্য, এই ঋষিবাক্যের তাৎপর্য হচ্ছে এখানে এই ঋষিবাক্য স্মরণ করা, মনন করা, তাকে নিজের জীবনে ফুটিয়ে তোলবার চেষ্টা করা, এটি হচ্ছে ঋষিযজ্ঞ। সুতরাং এই যে 5টি অপরাধ, হিংসাজনিত অপরাধ, তার স্খালন হবে পঞ্চমহাযজ্ঞ করলে। তার প্রথম মহাযজ্ঞ হচ্ছে এই ঋষিযজ্ঞ। দ্বিতীয় ঋষিযজ্ঞ হচ্ছে দেবযজ্ঞ। স্বামীজি মাস্টার এজ এই সহিম, সেখানে সিস্টার নিবেদিতাকে অনেক পাতা জুড়ে, প্রায় 3-3.5 পাতা জুড়ে এই পঞ্চমহাযজ্ঞের কথা বলেছেন। স্বামীজি সেখানে বলেছেন যে এই পঞ্চমহাযজ্ঞ আগেকার দিনে এক রকমের ছিল, এখন সেই পঞ্চমহাযজ্ঞের নতুন যুগের প্রেক্ষিতে এই পঞ্চমহাযজ্ঞকে নতুন করে আমাদের চিন্তা ভাবনা করে স্কুল লেভেলে ইমপ্লিমেন্ট করতে হবে। একবারে ক্যাটেগরিক্যালি স্বামীজি এই কথাটি বলেছেন সিস্টার নিবেদিতাকে। যেমন দেবযজ্ঞ, আগেকার দিনে আমরা মনে করতাম কি যে দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করা, দেবতাকে পূজা করা, এই হচ্ছে দেবযজ্ঞ। এখন যদি আমরা চিন্তা করি দেবতা কারা, পরিষ্কার তো দেবতা কারা বলাই আছে। বায়ু হচ্ছে দেবতা, অগ্নি হচ্ছে দেবতা, আকাশ হচ্ছে দেবতা, ভূমি বা পৃথিবী হচ্ছে দেবতা, দশদিকপাল রয়েছেন, এসব হচ্ছে এই যে প্রকৃতির এক একটি উপাদান, এরাই তো দেবতা, এরা প্রত্যক্ষ দেবতা। এদের থেকে দেবতার আলাদা দেবতা কোথায় আমরা পাবো? কিন্তু এই দেবতাদের কি আমরা করছি? আমাদের সর্বশক্তি প্রয়োগ করে শব্দ দূষণ করে চলেছি, সর্বশক্তি প্রয়োগ করে বায়ু দূষণ করে চলেছি, সর্বশক্তি প্রয়োগ করে মৃত্তিকা দূষণ করে চলেছি, সর্বশক্তি প্রয়োগ করে জল দূষণ করে চলেছি। এইদিকে ঘরে আমরা প্রতিদিন ঠাকুরের ওপর এক গাদা গাদা করে ফুল চড়াচ্ছি, আর বাসি ফুল আমরা তো দেখতে পাই যখন বালি ব্রিজের ওপর দিয়ে যাই, যে তারা বালি ব্রিজে গাড়ি নিয়ে যাচ্ছেন, হয়তো মাঝখানে ঠিক গিয়ে গাড়িটি থামালেন, গেটটি খুলে নেবে, ওই এক গাদা প্লাস্টিকের মধ্যে পচা ফুল বেলপাতা রয়েছে, নিয়ে গিয়ে গঙ্গার মাঝখানে ফেলে দিলেন। তাই এই পূজার কি সার্থকতা কি? প্রত্যক্ষ দেবতা যে জল, নদী, আকাশ, বায়ু,
তাদের দূষিত করছি আর অর্চা বিগ্রহে পূজা করছি, এই পূজায় কোনো তো ফল নেই। সুতরাং দেবযজ্ঞ মানে হচ্ছে প্রকৃতির উপাদান স্বরূপ যে প্রত্যক্ষ দেবতা আমাদের চারপাশে রয়েছেন, তাদের আমি যাতে দূষিত না হয়, বিকৃত না হয়, দূষিত, সেই জন্য আমি কি চেষ্টা করছি, তবে সেটি ঠিক ঠিক দেবযজ্ঞ হবে। তারপরে হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ হচ্ছে আগেকার দিনে ছিল যে পিণ্ডদান করা, এখনো মহালয়ার দিন তর্পণ করা হয়, এগুলো সব পিতৃযজ্ঞ। তার থেকেও বড় কথা হচ্ছে আমি আমার নিজের বংশ পরিচয় কি ভালো করে জানি। আমার বাড়ির শিশুটি সে কি আমার সে তার নিজের জেঠুর নাম জানে, সে তার দাদুর নাম জানে, সে তিন পুরুষের অন্তত সাত পুরুষ আট পুরুষ না হোক, তিন পুরুষের নাম কি জানে? একবার আমার ব্যক্তিগতভাবে সুযোগ হয়েছিল হল্যান্ড যাওয়ার। সেখানে গিয়ে সেখানকার শিক্ষা ব্যবস্থা দেখে মানে খুব বিস্মিত হয়েছিলাম। ছোট্টবেলা থেকে তাদের শেখানো হয় যে তুমি তোমার পরিবারের যে ইতিহাস তোমার বাবার কাছ থেকে জানবে, তোমার দাদুর কাছ থেকে জানবে, তোমার পরিবারের যদি বয়স্ক কেউ থাকেন তাদের কাছ থেকে জানবে এবং সেসব লিখবে, লিখে এনে জমা দেবে। এইগুলো সব হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, লোকাল হিস্ট্রি, রিজিওনাল হিস্ট্রি, এবং এই হিস্ট্রি, এই রিজিওনাল হিস্ট্রি, লোকাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, these need to be connected with the national stream of history. জাতীয় ইতিহাসের সঙ্গে এগুলি যুক্ত হবে। তবে আমরা আমরা তো আমি কোথা থেকে এসেছি, হয়তো ইতিহাস চর্চা করতে গিয়ে আমরা দেখব যে আমি হয়তো আমার পূর্বপুরুষ হয়তো উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন, উত্তরপ্রদেশের হয়তো কুরুক্ষেত্র থেকে তিনি এসেছিলেন। আমার শিহরণ হবে যখন আমি আমার প্রাচীন বংশ পরিচয় জানবো। নিজের এই বংশ পরিচয় জানা মানে হচ্ছে নিজের পিতৃপুরুষকে শ্রদ্ধা জানানো। কেবলমাত্র কার্তিক মাসে মাথায় বাড়ির ছাদে আকাশ প্রদীপ জানিয়েই পিতৃপুরুষকে শ্রদ্ধা জানানো যায় না। কেবলমাত্র মহালয়ার দিনে তর্পণ করে কি পিণ্ডদান করেই পিতৃপুরুষকে শ্রদ্ধা জানানো যায় না। পিতৃপুরুষের সম্পর্কে আমাদের এই যে স্বাভাবিক সচেতনতা বিদ্যালয় স্তর থেকে শুরু হবে। শিক্ষকদের এ ব্যাপারে অগ্রণী হতে হবে, তবে এইটি পিতৃযজ্ঞ সার্থক হয়ে উঠবে। তারপরে হচ্ছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ মানে এটা এখনকার দিনে বাস্তুতন্ত্র ইত্যাদি ইত্যাদি মেনেই নেওয়া হয়েছে যে আমারও যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমন এন্ডেঞ্জার্ড যে সমস্ত প্রাণীকুল, গাছপালা, উদ্ভিদ জগতের সমস্ত সদস্য, প্রাণী জগতের সদস্য, পতঙ্গ জগতের সদস্য, প্রত্যেকের বেঁচে থাকার অধিকার রয়েছে। আগেকার দিনে আমাদের ছিল যে ওই খেতে বসে তাকে প্রাণায়াম স্পাহা, অপানায় স্পাহা ইত্যাদি করে এই করতে হতো, যে পাতের পাশে একটুখানি ভাত, একটুখানি ডাল, একটুখানি তরকারি, পিঁপড়ে এসে খাবে। প্রাচীন কেউ কেউ এখনো আছেন, দেখলে দেখা যাবে, খুঁজলে দেখা যাবে তেল মাখার আগে এক ফোঁটা তেল কানে দেওয়ার আগে মাটিতে দিচ্ছেন, পিঁপড়ে এসে সেই তেল খাবে। এই হচ্ছে ভূতযজ্ঞ। মানে একটা আমার আশপাশের যে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, তার সঙ্গে একটা 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 আত্মীয়তা স্থাপন। আত্মীয়তা স্থাপনের কারণটা কি? অভিন্নতার অনুভূতি। যে প্রাণের প্রবাহ আমার মধ্যে, যে প্রাণের প্রবাহ, সেই একই প্রাণের প্রবাহে জোয়ার উঠছে অসীমকালের জেহিল্লোলে, জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্তধারায় লেগেছে তার টান। একই প্রাণের প্রবাহ আমার মধ্যে, আপনার মধ্যে, প্রাণী জগতের মধ্যে, উদ্ভিদ জগতের মধ্যে, বিশ্ব প্রকৃতির মধ্যে একই প্রাণের প্রবাহ, একাত্মতার অনুভূতি। এই হচ্ছে ভূতযজ্ঞ। আর হচ্ছে নৃযজ্ঞ। নৃযজ্ঞের কথা তো আমরা জানি যে মানুষের পাশে মানুষ এসে দাঁড়াবে। এখনকার দিনে এই সচেতনতাটা একটু বেশি হয়েছে। বিশেষ করে আমরা করোনার সময় দেখেছি, করোনার যখন এই সমস্যা চলছে, ক্রাইসিস চলছে, কত পাড়ার মানুষজন মানুষের পাশে এসে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করেছেন। এই সমস্তই হচ্ছে নৃযজ্ঞ। এখন এই 2005-এর যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক,
সেখানে কিন্তু এই টার্মগুলোকে ব্যবহার করা হয়নি। এই যজ্ঞ, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ কি কনসেপ্টগুলোকে সব কটাকে নেওয়া হয়েছে। এবং আপনারা যদি 2020 জাতীয় শিক্ষানীতি দেখেন, দেখবেন এই সমস্ত কনসেপ্ট আছে হোলিস্টিক, এটাকেই বলা হচ্ছে হোলিস্টিক ডেভেলপমেন্ট। এই হোলিস্টিক ডেভেলপমেন্ট এই পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠানের মধ্য দিয়ে হবে। টেকনিক্যাল টার্ম ব্যবহার করা হয়নি, কিন্তু এর বক্তব্য মর্মার্থ সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। তা এই জাতীয় শিক্ষানীতি এখানে বলা হচ্ছে যে আরেকটা আমাদের একটা ছিল আগেকার দিন, আমরাও যখন ছাত্র তখন আমরা দেখতাম ও কি নিয়ে পড়ে, ও সায়েন্স নিয়ে পড়ে, তুমি কি নিয়ে পড়ো না, তুমি আর্টস নিয়ে পড়ো। যে বলছে যে আমি আর্টস নিয়ে পড়ি সে যেন একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে, যে আমি আর্টস নিয়ে পড়ি একটু বলতে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। এখন কিন্তু এটা সমস্ত এই জাতীয় শিক্ষানীতি, নতুন শিক্ষানীতিতে ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। মেনে নেওয়া হচ্ছে যে যিনি ম্যাথামেটিক্স নিয়ে পড়ছেন, যিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়ছেন, যিনি সায়েন্সের জিওলজি নিয়ে পড়ছেন, তারও দার্শনিক যুক্তি, দার্শনিক ভাবনা এর সঙ্গে পরিচিত হওয়ার, পরিচয় ঘটার একটা প্রয়োজন রয়েছে। তারপর আরেকটি কথা, এই জাতীয় শিক্ষানীতি সম্পর্কে বলতে গেলে মনে হচ্ছে এরা বারবার করে বলছেন যে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমি একদম টেকনিক্যাল টার্মটা এখানে রয়েছে, ওরা আমার এখানে লেখা ছিল এটা কি experiential critical thinking and emphasizing experiential learning, critical thinking and emphasizing experiential learning, এইটির কথাই জাতীয় শিক্ষানীতিতে বলছে। and critical thinking আর experiential learning দুটি যে কথা, ক্রিটিক্যাল থিঙ্কিং মানেটা কি? ক্রিটিক্যাল থিঙ্কিং 1931 সালে চন্দননগরে থাকতেন চারুচন্দ্র রায়, বিখ্যাত মানুষ ছিলেন। তিনি একজন বিখ্যাত মানুষ, আরেকজন বিখ্যাত মানুষ কেসি ভট্টাচার্য, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, বিখ্যাত ফিলসফার, তিনি ডিপিআই হয়েছিলেন, দর্শনের প্রফেসর ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির। তার ছেলেও পরবর্তীকালে ক্যালকাটা ইউনিভার্সিটির ফিলসফির প্রফেসর ছিলেন এবং হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর কালিদাস ভট্টাচার্য। সেই কেসি ভট্টাচার্যকে একটা বক্তৃতা দেওয়ার জন্য চন্দননগরে আহ্বান জানিয়েছিলেন 1931 সালে। সে বক্তৃতার বিষয় ছিল স্বরাজ ইন আইডিয়াস, মননে স্বরাজ। সেই বক্তৃতাতে কেসি ভট্টাচার্য বলছেন, এমন একদিন আসবে, আমি ট্রান্সলেট করে বলছি, এমন একদিন আসবে যেদিন ভারতবর্ষ রাজনৈতিক স্বাধীনতা পাবে, অর্থনৈতিক স্বাধীনতা পাবে, কিন্তু ভারতবর্ষের নাগরিক যদি কোনোদিন মননের জগতে, চিন্তার জগতে স্বাতন্ত্র্য অর্জন না করে, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা সমস্ত অর্থহীন হয়ে যাবে। মননের জগতে স্বাধীনতা, সেই জন্য মননের জগতে স্বাধীনতা আমাদের দরকার। মননের জগৎটা যেন পাশ্চাত্যের চিন্তার দ্বারা আচ্ছন্ন হয়ে না থাকে। তিনি অত্যন্ত দুঃখ করে কেসি ভট্টাচার্য বলছেন আমরা যখন রিসার্চ করছি, চিন্তার যে প্রকরণগুলো আমরা ব্যবহার করছি, টুলস, টেকনিক্স, প্রভার্বস, ইডিওলজিস, ইডিয়ামস, সমস্ত আমরা ধার করছি পাশ্চাত্যের কাছ থেকে। কেন এরকমটা হবে? আমরা এই আমাদের নিজস্ব, মানে আমি এমন একটা খেলায় নামবো যে খেলার নিয়ম কানুন সমস্ত অপোনেন্ট তৈরি করে দিয়েছে, সেই খেলায় আমাকে নামতে হবে। সেই খেলার নিয়ম কানুন এইসব তৈরির ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেই। তাহলে এই স্বাধীনতা কিসের স্বাধীনতা? কেবলমাত্র আমরা কতগুলো জিনিস তৈরি করতে পারি, কেবলমাত্র নিজের ডেমোক্রেটিক একটা সিস্টেমকে চালাতে পারি, নিজের রাজাকে নিজে নির্বাচিত করতে পারি, এই স্বাধীনতা। কিন্তু আমার যে মননের জগৎটা যেন একটা পাশ্চাত্যের ছায়ার দ্বারা অভিভূত হয়ে রয়েছে, আচ্ছন্ন হয়ে রয়েছে, সে স্বাধীনতা তো কোনো স্বাধীনতাই নয়। আমি একদম সম্পূর্ণ স্বাধীনভাবে কি চিন্তা করতে পারি?
সম্পূর্ণ ভারতীয় ভাবে কি চিন্তা, অনেকে কিন্তু এই কথাটা হয়তো অবজেকশন আমাকে দু একজন বলেছেন, মহারাজ চিন্তার জগতে ভারতীয় চিন্তা পাশ্চাত্য চিন্তা এটা আবার কি? ভারতীয় চিন্তা এইটাই হচ্ছে ভারতীয় চিন্তা এবং পাশ্চাত্য চিন্তার পার্থক্য। পাশ্চাত্যের চিন্তার ক্ষেত্রে সবাই নয় কিন্তু মূলত আমরা ধরে নিই ওটা হচ্ছে একটা পজিটিভিস্ট প্যারাডাইম। পজিটিভিস্ট প্যারাডাইমের কয়েকটা বেসিক অ্যাজাম্পশন রয়েছে, যে অ্যাজাম্পশন হচ্ছে যে দিস ওয়ার্ল্ড ইজ এক্সটার্নাল টু আস, দিস ওয়ার্ল্ড ক্যান বি পারসিভড, দিস ওয়ার্ল্ড ক্যান বি মেজার্ড, দিস ওয়ার্ল্ড ক্যান বি এক্সপেরিমেন্টেড আপন, দিস ওয়ার্ল্ড ক্যান বি প্রেডিক্টেড। এই যে জগৎটা, এই জগৎটাকে আমরা চোখ দিয়ে ইন্দ্রিয় দিয়ে মাপতে পারি, ইন্দ্রিয় দিয়ে মেপে এর ওপর পরীক্ষা নিরীক্ষা করতে পারি। এই ইন্দ্রিয় দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারি বলেই এই সম্পর্কে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। এইটি হচ্ছে একটা পজিটিভিস্ট প্যারাডাইম, এটা একটা দার্শনিক সংকট। এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে পাশ্চাত্যেতেই এরকম মুভমেন্ট আছে, ইন্টারপ্রিটেটিভ প্যারাডাইম। তারা বলছেন সেখানে যে তুমি কিসের দাবি করছো যে এই জগৎটাকে একদম মাপবে বলছো? তোমার বিজ্ঞানের যে সূত্রগুলো, যেগুলো ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের উপর দাঁড়িয়েই এক সময় বিজ্ঞানের সূত্র তৈরি করা হয়েছে, বছর বছর তো চেঞ্জ হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে আছে আমরা যখন ক্লাস 8-এ ওহমের সূত্র পড়েছিলাম, আর পরবর্তীকালে যখন আমি সরিষার হেডমাস্টার, তখন আমি দেখছি ওহমের যে সূত্র আমরা পড়েছিলাম পরবর্তীকালে সেই ওহমের সূত্র পাল্টে গেছে। আগের যে ওহমের সূত্র আর পরবর্তীকালের যে ওহমের সূত্র সব হচ্ছে ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের ওপর দাঁড়িয়ে সেই সূত্রগুলো নির্মিত হয়েছিল। সুতরাং আমাদের এখানে মেনে নিতেই হবে যে যেভাবে জগৎটাকে আমরা ব্যাখ্যা করতে চাইছি, মাপতে চাইছি, সে মাপা কখনোই সঠিক হতে পারে না। কারণ আমরা জানি এই চোখের সামনে এই যে পেনটাকে আমরা দেখছি, এই পেনের একটা মানসিক প্রতিরূপ আমার নার্ভাস সিস্টেম ভেতরে তৈরি করছে। সেখানে এই পেনের প্রতিরূপটা কিন্তু উল্টো, আবার আমার নার্ভাস সিস্টেম একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটাকে সোজা করে নিচ্ছে। এই এত জটিল প্রসেসের মধ্যে দিয়ে এই পেনটা সম্পর্কে আমার একটা মানসিক ধারণা তৈরি হচ্ছে। অ্যাকচুয়াল যে পেন আর যে মানসিক প্রতিরূপ আমার ভেতরে তৈরি হচ্ছে, দুটো যে আইডেন্টিক্যাল, হু উইল গিভ দ্যাট গ্যারেন্টি? আমরা এই উত্তর দিতেই পারবো না। এই যে প্রশ্নটা তোলা, এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ ভারতীয় একটা চ্যালেঞ্জ। সুতরাং আমরা যখন বলি যে আমার মননের জগৎটা যেন সম্পূর্ণভাবে ভারতীয় হয়, অর্থাৎ এই চ্যালেঞ্জটা যেন আমার মধ্যে থাকে, এই চ্যালেঞ্জটা যেন আমরা রাখতে পারি, নিশ্চয়ই জগৎকে মাপবার আমরা চেষ্টা করব, কিন্তু সেটাই আলটিমেট। এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎটাই একমাত্র রিয়েলিটি, এর বাইরে আর কিচ্ছু নেই, এর বাইরে আর কিছু পাবার নেই। এইটি যদি আমরা ভেবে বসি তাহলে এর থেকে বড় ভুল আর কিছুই হতে পারে না। সুতরাং এই ভারতীয়ত্বের সাধনা, ভারতীয় হয়ে ওঠার সাধনা, এটি হচ্ছে এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের একটা খুব বড় দিক। এরা বারবার করে ন্যাশনাল নলেজ সিস্টেমের কথা বলছেন। ন্যাশনাল নলেজ সিস্টেম, আমরা ন্যাশনাল নলেজ সিস্টেম বলতে ওই কিছু আয়ুর্বেদিক গাছ, ভারতীয় ম্যাথমেটিক্স, বেদিক ম্যাথমেটিক্স, শুধু এইগুলোকে ভাবছি, কিন্তু এর পেছনে যে দর্শনটা আছে, দর্শনটা কি? দর্শনটা হচ্ছে, এক কথায় যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে দর্শনটা কি, এক কথায় বলছি যে রিয়েলিটি হচ্ছে একটা অতীন্দ্রিয় বস্তু, যেটাকে ঠিক ইন্দ্রিয় দিয়ে মাপা যায় না, সেটা ইন্দ্রিয়াতীত। এইটিকে আমাদের মেনে নিয়ে তবে জাতীয় শিক্ষানীতি, নতুন জাতীয় শিক্ষানীতি 2020, সেইটার যে স্পিরিটটা, সেই স্পিরিটটাকে আমরা বুঝতে পারবো। সুতরাং এখন আর এই নতুন যে জাতীয় শিক্ষানীতি আপনারা জানেন, সেই জাতীয় শিক্ষানীতিকে ধরে আমাদের রাজ্যর ক্ষেত্রেও একটা স্টেট এডুকেশন পলিসি তৈরি করা হয়েছে। সেখানে কারিকুলাম আর পেডাগজির ক্ষেত্রে যে খুব যে বড় ফারাক আছে এমনটা নয়। আমি বলবো যে জাতীয় শিক্ষানীতি 2020-ই কিছু ব্যবহারিক পথনির্দেশিকা এই আমাদের স্টেট এডুকেশন পলিসি 2023-র মধ্যে আছে। খুব বিরাট একদম পরিবর্তন, যে জাতীয় শিক্ষানীতি বলছে উত্তর দিকে যেতে,
আর স্টেট এডুকেশন পলিসি 23 বলছে দক্ষিণ দিকে যেতে, এরকমটা নয়। যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি বলছে যে the mother tongue or local language as the medium of instruction at least till grade 5. এটা রবীন্দ্রনাথ অনেক কাল আগে বলে গেছেন, মাতৃভাষায় মাতৃদুগ্ধ, নতুন কিছু কথা এগুলো নয়। কারণ আমরা 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 দেখি যে বিখ্যাত বিখ্যাত ফিলসফার তার তো মাতৃভাষায় করেছে, মিশেল ফুকো, হাইডগার জার্মানি ভেবেছেন, ইমানুয়েল কান্ট, হ্যাঁ, আন্তোনিও গ্রামশি, তারপরে হচ্ছেন আমাদের গ্রামাটোলজি, অন গ্রামাটোলজি, ওটা কার আমি ভুলে গেলাম, আমাদের গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, যার ট্রান্সলেশন করেছেন ইংলিশে, নামটা দেরিদা, জাক দেরিদা, জাক দেরিদা, সবাই তো মাতৃভাষায় করেছেন। মাতৃভাষায় যত সহজে আমরা রিলেট করতে, কারণ মাতৃভাষা যত শক্তিশালী হবে, শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন আপনারা জানেন, সেখানে বলছেন যে ভাইটাল এডুকেশন, মেন্টাল এডুকেশন, সাইকিক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, স্পিরিচুয়াল এডুকেশন, সেখানে মেন্টাল এডুকেশন, মানসিক শিক্ষা, একে শক্তিশালী করার জন্য শ্রী অরবিন্দ বলছেন যে অঙ্ক খুব ভালো করে শিখতে হবে। আমরা মনে করি অঙ্ক মানে হচ্ছে কেবলমাত্র কিছু স্ট্যাটিস্টিক্যাল ফিগার, তা তো নয়। অঙ্ক মানে হচ্ছে একদম সম্পূর্ণ যুক্তির উপর দাঁড়িয়ে আছে, লজিক্যাল ইন্টারপ্রিটেশন। তারপরে তিনি বলছেন ল্যাঙ্গুয়েজ, যার ল্যাঙ্গুয়েজের উপর যত বেশি দখল থাকবে, তার সে তত মানসিক সক্ষমতার অধিকারী হবে। মানে এমন কোনো অনুভূতি থাকবে না, এমন কোনো আবেগ থাকবে না যেটিকে আমি ভাষায় প্রকাশ করে অপরের কাছে প্রকাশ করে তুলতে পারবো না। এই জন্য এই ভাষার উপর দখল অত্যন্ত জরুরি। সেটা মাতৃভাষায় যত সহজে হয় ছোটবেলায়, অন্যান্য বিদেশি ভাষায় চট করে হয় না। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তে বলা হচ্ছে যে মাদার টাং অর লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন at least till grade 5, but preferably till grade 8 and beyond, while ensuring the proficiency in other languages. ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে স্টেট পলিসি, সেখানে বলা হচ্ছে 23 এডুকেশন পলিসি likely supports this recommendation but with a specific emphasis on Bengali as the medium of instruction in early years. পার্থক্য কি হলো? ওখানে বলা হয়েছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের শিক্ষা, এখানে বলা হয়েছে বাংলাতে। যেহেতু এখানে আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাই হচ্ছে সরকারি ভাষা, সেই জন্য বাংলার কথা বলা হয়েছে। বিরাট তো পরিবর্তন কিছু নেই। সেরকম একইভাবে টিচার ট্রেনিং এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে স্টেট পলিসি যে সমস্ত কথা বলেছে, খুব এখানে বাইলিঙ্গুয়াল ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে স্টেট পলিসিতে। আমরা অলমোস্ট ফলো করি বাইলিঙ্গুয়াল, ওগুলো যা ফলো করা আছে স্টেট পলিসি 2023 সেটাকেই একটা ফর্মালাইজড রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে ন্যাশনাল এডুকেশন পলিসি 2022 যা বলেছে, স্টেট পলিসি বলছে could further build on these principles by implementing targeted initiatives to address the specific challenges faced by marginalized communities in West Bengal, such as Adivashi population, ensuring access to quality education in remote areas, and providing scholarships or financial support to underprivileged students. এগুলি কিন্তু এই জাতীয় শিক্ষানীতি 20 আর আমাদের স্টেট এডুকেশন পলিসি 23, আমার ব্যক্তিগতভাবে এগুলো পরস্পর বিরোধী বলে মনে হয়নি। আমার মনে হয়েছে এটা কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি টু ইচ আদার। ওখানে যেখানে জাতীয় ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আমাদের স্টেটের ক্ষেত্রে তার আমাদের স্টেটের মতো করে তার রংটা কিরকম হবে, এখানে এইটুকু কথাই শুধু বলা হয়েছে। তারপর অ্যাসেসমেন্ট রিফর্ম, ভোকেশনাল অ্যান্ড এডুকেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, আমাদের স্টেট এডুকেশন পলিসিতে বলা হচ্ছে could emphasize vocational training that leverages West Bengal's unique industrial and cultural strengths, perhaps focusing on sectors like textile, handicrafts, and technology, thereby aligning vocational education more closely with local employment opportunities. এই কোনো কথাটা নতুন নয়। আপনি যদি রাধাকৃষ্ণন কমিশনের এতে দেখেন, সেখানে এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, এগ্রিকালচারাল কলেজের কথা বলা হয়েছে।
যে যেখানে যে রাজ্যে যে কৃষির যে শস্যটা বেশি উৎপাদন হয় সেটির সঙ্গেই সঙ্গতি রেখে সেখানকার শিক্ষাটা গড়ে উঠবে। এখানে এই ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রেও যে কথা বলা হয়েছে একই কথা। জাতীয় শিক্ষানীতির বিরোধী তো নয়, বরঞ্চ জাতীয় শিক্ষানীতির পরিপূরক আমাদের এই স্টেট এডুকেশন পলিসি। সেই জন্য আমার এই শেষে এই কটি কথা বলতে চাই যে এই আমাদের নতুন যে শিক্ষানীতি হয়েছে অলরেডি তার ইমপ্লিমেন্টেশনও শুরু হয়ে গেছে। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে হয়তো 2025 থেকে এর ইমপ্লিমেন্টেশন পুরোদমে চালু হয়ে যাবে। এটিকে সফল করে তোলার জন্য এটা নিয়ে আমাদের বিতর্কের দরকার নেই, আমরা বরঞ্চ এটাকে কি করে সফলভাবে প্রয়োগ করতে পারবো আমাদের সেই দিকেই বেশি মনোনিবেশ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে, এটাও একটা খুব বড় কথা, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আমাদের ছাত্র, শিক্ষক, শিক্ষানুরাগী, শিক্ষা প্রশাসক সকলেরই খুব সেলফ ইন্ট্রোস্পেকশন দরকার, আত্মজাগরণ দরকার, নতুন একটা শক্তিশালী ভারত গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার দরকার। সত্যিকারের বলতে গেলে কি এই শিক্ষা নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাদের বেশ কয়েকটি প্রজন্ম কিন্তু একটু ক্রিপলড মতো হয়ে গেছে, সেটি যেন আর না হয়। কোনো প্রজন্মের ছাত্রছাত্রী আর যেন আমাদের পরীক্ষা নিরীক্ষার এতে পড়ে দিকভ্রষ্ট না হন, সেটি আমাদের কিন্তু সকলকেই নজর রাখতে হবে। এবং সর্বোপরি ভারতবর্ষের যে চিরন্তন আধ্যাত্মিক মূল্যবোধ, সেই মূল্যবোধের প্রতি অবিচলিত আস্থা দরকার। এই জাতীয় শিক্ষানীতিতে কিন্তু বারবার করে এটি মনে করিয়ে দেওয়া হয়েছে। তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমি যারা এতক্ষণ ধরে শুনেছেন, যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই প্রাক্তনী সংসদ এবং শিক্ষণ মন্দির কর্তৃপক্ষ, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এরপরে আপনারা অধ্যাপিকা পাপিয়া উপাধ্যায়ের কাছে শুনবেন, তাকেও আমার আগাম অভিনন্দন, সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী তত্ত্ব সারানন্দজি মহারাজকে আমরা আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। তার উজ্জ্বল আলোচনায় আমরা প্রত্যেকে আলোকিত হলাম, সমৃদ্ধ হলাম। এখন একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব। আলোচিত বিষয় সম্বন্ধে আমাদের প্রশ্ন আমরা জিজ্ঞাসা করব পূজনীয় মহারাজকে। অংশগ্রহণকারীদের মধ্যে যারা প্রশ্ন করতে ইচ্ছুক তাদের অনুরোধ জানাই, আপনারা হ্যান্ড রেজ অপশনে গিয়ে একটু হ্যান্ড রেজ করুন। সেখান থেকে পরপর আপনাদের নাম আমরা বলবো। আপনাদের নাম বলা হলে আপনারা মাইক্রোফোন আনমিউট করে আপনাদের প্রশ্নটি করবেন। আমার মনে হয় আপনারা অনেকেই অলরেডি হ্যান্ড রেজ করেছেন। আমি বলছি আপনাদের নাম। সুদীপ পাল, আপনি কাইন্ডলি বলুন। শ্রদ্ধেয় মহারাজকে আমার প্রণাম। নমস্কার। নমস্কার। নমস্কার মহারাজ, আপনার এই মনোজ্ঞ আলোচনার পরে এনইপি এবং আমাদের যেটি WBSEP রয়েছে সেই ভিত্তিতে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার বক্তব্য যে কথাটা দিয়ে শেষ হলো, যে আমরা যেন আমাদের ভারতীয় আধ্যাত্মিকতাকে ভুলে না যাই, এই সংক্রান্ত কোনো বিষয় আমাদের কারিকুলামে রাখার কথা ভাবা হয়েছে কিনা? কারিকুলাম তো হলো, আবার নিশ্চয়ই কারিকুলাম এর বেসিসে তৈরি করা হবে বা হচ্ছে, প্রসেস হয়তো চলছে। এবং যখন লক্ষ্যটা স্থিরীকৃত হয়েছে তখন আমি চাই বা না চাই অটোমেটিক্যালি সেটা আসতে, মানে আমি যখন কোন লক্ষ্যে পৌঁছাতে চাই, জেনেরিক একটা জেনারেল অবজেক্টিভ যখন ঠিক হয়ে যায়, জেনারেল অবজেক্টিভস এবং স্পেসিফিক অবজেক্টিভস, সেই অবজেক্টিভসে পৌঁছানোর জন্যে যা যা দরকার সেটা কারিকুলামে ইনক্লুডেড হয়। যদি আমার জেনারেল অবজেক্টিভস হয়
যে এই আধ্যাত্মিক মূল্যবোধ সঞ্চারিত হোক, এটাকে আমরা অন প্রিন্সিপাল মেনে নিই, তাহলে অটোমেটিক্যালি কোনো না কোনো ভাবে ওটা কারিকুলামের মধ্যে ঢুকবে। আর এখন একটা কারিকুলাম যে তৈরি হচ্ছে তার একটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, এটা আমাদের যশপাল কমিটি অনেক আগে বলে গিয়েছিলেন যে এখন যে মূল্যবোধের শিক্ষা, ভ্যালু ইজ এডুকেশন, ভ্যালু এডুকেশন, এই যে শুধু আর ভ্যালু এডুকেশন বলে আর আলাদা কোনো সাবজেক্ট থাকবে না, সব সাবজেক্টের মধ্যে মিশিয়ে দেয়া থাকবে। বিজ্ঞান, ম্যাথামেটিক্স, ইংরেজি ভাষা, সোশ্যাল সায়েন্স, সবের মধ্যেই সেটাই ইনক্লুডেড হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই মূল লক্ষ্যগুলোকে যদি সামনে আমরা রাখি, অটোমেটিক্যালি যখন কারিকুলাম রিফর্ম হবে এইগুলো তার মধ্যে চলে আসবে, চলে আসতে বাধ্য। এটা অভিজিৎ নন্দী, আপনি আনমিউট করুন, জিজ্ঞেস করুন। নমস্কার মহারাজ, আপনি এক জায়গায় বললেন যে এনইপি 2020-তে এক জাতি এক প্রাণ, এই জায়গা থেকে বিষয়টা দেখা হচ্ছে এবং সবাই যাতে এক হয়ে উঠতে পারে, এর মধ্যে বিভেদ যাতে না থাকে। কিন্তু আমাদের সংবিধানের মধ্যে যে প্রভিশন রয়েছে, বিশেষত শিক্ষাক্ষেত্রে এবং বিদ্যালয় ক্ষেত্রে কি কি করা যাবে ধর্মের ভিত্তিতে, তাহলে সেখানেও কি পরিবর্তন দরকার? এটা আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি পঞ্চযজ্ঞের কথা বললেন। পঞ্চযজ্ঞ কিভাবে ফ্যামিলিতে বা পারিবারিক শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে পারে, সেই ব্যাপারটা আলোচিত হয়েছে। কিন্তু এই অভিভাবকদের এ সম্বন্ধে দীক্ষিত বা শিক্ষিত করার বিষয় কি কোথাও এনইপি কিংবা স্টেট পলিসিতে আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে পড়া থেকে অপড়া থেকে পড়াতে যাওয়ার কথা আপনি বললেন। আমার যতদূর মনে পড়ছে যে রাধাকৃষ্ণন কমিশন প্রথম তৈরি করেছিলেন হচ্ছে ওই চাকরির পরীক্ষার বিষয়টা এনেছিলেন, যে একটা আলাদা সেট হবে যে যা দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যাবে। তাহলে সেইখানেও কি কোনো পরিবর্তনের কথা ভাবা হয়েছে এখানে? না, এই তিনটে এইটাই প্রশ্ন। আচ্ছা, একটা কথা আমি বলে দিই, এই জাতীয় শিক্ষানীতি 2020-র বেসিসে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023-এও কিন্তু পাবলিশড হয়ে গেছে। ড্রাফট কারিকুলাম ফ্রেমওয়ার্ক পাবলিশড হয়ে গেছে, যেমন 2025-এর ছিল সেরকম 23 পাবলিশড হয়ে গেছে। ওটা আপনারা একটুখানি দেখে নেবেন। এতে সেখানে ওই যে কারিকুলাম নিয়ে যিনি প্রশ্ন করেছিলেন, যে তার উত্তর অনেকটাই আপনারা পেয়ে যাবেন। আর অভিজিৎ বাবু বেশ কয়েকটি প্রশ্ন করেছেন যে সংবিধানের ব্যাপার। আসলে সংবিধানে কিন্তু যা কিছু বলা আছে আর এই জাতীয় শিক্ষানীতিতে যা বলা হয়েছে, এটা কেউ কিন্তু পরস্পর বিরোধী নয়। সুতরাং সংবিধান পরিবর্তনের কোনো দরকার নেই। সংবিধানের ইন্টারপ্রিটেশন আমাদের বোঝার ক্ষেত্রে হয়তো কোথাও কোথাও অসুবিধে হচ্ছে। সংবিধানের আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে জাতীয় শিক্ষানীতি 2020 আর ভারতীয় সংবিধান এরা পরস্পর বিরোধী বা কোথাও কন্ট্রাডিক্ট করছে। আমাদের বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধে হচ্ছে। আর অভিভাবকদের শিক্ষিত করে তোলার জন্য এটা আমাদের আপনাদের সমস্ত শিক্ষক কুলকে এবং শিক্ষা প্রশাসনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু খুব বড় ভূমিকা একটা আছে। এটা খুব ভালো কথা একটা আপনি বলেছেন যে অভিভাবকদের কিন্তু তৈরি করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে ছাত্ররা কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারছে না, কাঙ্ক্ষিত ব্যবহার করতে পারছে না। তার কারণ অভিভাবকদের দ্বারা তারা ঠিক সঠিক পথে পরিচালিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অভিভাবকদের অরিয়েন্টেশন দরকার। অভিভাবকদের জন্য অনেক বেশি বেশি করে সেন্সিটাইজেশন প্রোগ্রাম দরকার। এর সঙ্গে এই ব্যাপারে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। রূপা ঘোষ, আপনি এবার প্রশ্ন করুন। রূপা ঘোষ। শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। নমস্কার। নমস্কার মহারাজ, আপনি পঞ্চযজ্ঞের কথা বললেন, তো ওটা আমি লিখেছি, ঋষি যজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ আর ভূতযজ্ঞ আর নৃযজ্ঞ। শেষেরটা একটু যদি মহারাজ আরেকবার একটু ক্লিয়ার। নৃযজ্ঞ মানে আমরা যে রিলিফ ওয়ার্ক করি না, মানুষের পাশে, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো, এটা একটা যজ্ঞের মতো। যে মানুষের দুঃখকে আমি আমার দুঃখ বলে অনুভব করছি,
মানুষের আনন্দকে আমি আমার আনন্দ বলে অনুভব করছি। আত্ম উপমেয় না সর্বত্র সমম্পস্পশ্যতি যোর্জুনা সুখম বা যদি বা দুঃখম সযোগী পরমো মতঃ। অপরের সুখকে নিজের সুখ বলে অনুভব করা, অপরের দুঃখকে নিজের দুঃখ বলে। আমার এক মনে পড়ছে, দেওঘর বিদ্যাপীঠে আমি ছিলাম, আমি ওখানে স্কুলে ছিলাম, ওখানে সাধু বাবার আমাদের হাতে খড়ি হয়েছিল দেওঘর বিদ্যাপীঠে। সেখানে একজন ঘন্টা দিতেন, তার বয়স হয়ে গিয়েছিল 90-এর ওপর, শম্ভুদা বলে। সে শম্ভুদা একদিন বলছেন যে জানেন মহারাজ, তিনি অত দীক্ষিত নন বা অত পড়াশোনা তার নেই, ঘন্টা দিতেন, সারা জীবন ঘন্টা দিয়ে এসছেন। তিনি বলছেন আগে আমার খুব মুখটা খারাপ ছিল, লোককে কটু কথা বলতাম। একদিন রান্নাঘরের একজন স্টাফ আমাকে খাবার দেওয়ার সময় খুব কটু কথা বলল, কটু কথা মানে খারাপ কথা বললেন, তখন আমার সারা রাত ঘুমোতে পারিনি, আমার এত কষ্ট হলো। ভোরবেলা আমি কি ভাবছি জানেন মহারাজ, যে আচ্ছা আমাকে যখন লোকে কটু কথা বলে, আমার যখন কষ্ট হচ্ছে, একইভাবে আমি যখন অন্যকে কটু কথা বলি, তারও তো সেই একই রকমের কষ্ট হয়। সেই থেকে মহারাজ আমি কাউকে কটু কথা বলা ছেড়ে দিলাম। এই দেখুন, ভগবান গীতা মুখে বলছেন যে সহযোগী পরমো মাতাহ, যিনি অপরের সুখকে নিজের সুখ, অপরের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করতে পারেন। শুধু অনুভব করা তো নয়, আমি যদি অপরের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করি, তাহলে আমি নিজের দুঃখে পড়লে যেমন সেই দুঃখ যাতে নিরসনের চেষ্টা করি, তেমন অপরের দুঃখে যখন আমি দেখব, তার পাশে আমি এই দাঁড়ানোর চেষ্টা করব। এটাই হচ্ছে নৃযজ্ঞ। নমস্কার। রঞ্জনা সিং, আপনি এবার প্রশ্ন করুন। প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার। নমস্কার। মেবি আমার বাংলা হয়তো অত ভালো নেই। বলুন না, বলুন না, আপনি হিন্দিতে বলুন না। কিন্তু আমি মানে জানতে চাইছি, মানে আপনি এটা বলেন মানে স্পিরিচুয়ালিজম আর ফিলোসফিক্যাল অ্যাসপেক্টটা আমরা ছোট বয়স থেকে কিভাবে বাচ্চাদের জন্য, মানে ওনার মাথায় মধ্যে মানে কারিকুলাম নিয়ে, একটা সিলেবাসটা নিয়ে কিভাবে ওটা মানে ফিট করতে পারি? ফিট করতে দেখুন, এইটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, নো ডাউট। কিন্তু আমার মনে হয় আমাদের বাবা মা শিক্ষক শিক্ষিকাদের একটা সুনির্দিষ্ট জীবন যাপনে অভ্যস্ত হওয়া দরকার, যাতে শিশু সেটা ছোটবেলা থেকে দেখে। যেমন শিশু দেখছে বাবা মা একদম সত্য থেকে কখনোই বিচ্যুত হন না, বাবা মা কোনো অন্যায় কাজ করেন না, বাবা মা সবসময় অপরে যখন কষ্টে পড়ে, দুঃখ কষ্টে পড়ে, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। বাবা মা সকাল সন্ধ্যে একটুখানি ধ্যান করেন, বাবা মা সৎ গ্রন্থ পড়ার চেষ্টা করেন। এ অটোমেটিক্যালি শিশু, এই আমরা যে কান খোঁচাই না, অনেক শিশু এই কান খোঁচাতে গিয়ে পেন্সিল কম্পাস দিয়ে কানের মধ্যে গুঁজে দিয়ে রক্তারক্তি হয়েছে। সে আসলে বড় কাউকে দেখেছে যে বড়রা কান খোঁচাচ্ছে কাগজ দিয়ে, সেও একটা হাতের কাছে যা পেয়েছে দেখে অনুসরণ করার চেষ্টা করেছে। শিশুরা অত্যন্ত অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। সেই জন্য বড়রা যারা তার আশেপাশে আছে, তাদের জীবন যদি ঠিক হয়, জীবন যাপনের পদ্ধতি যদি ঠিক হয়, তাহলে শিশুদের মধ্যে অটোমেটিক্যালি সেটি পার্কুলেট করবে। এটি আমরা আর কি খুব প্রাথমিকভাবে এটি শুরু করতে পারি। শিশুদের যে খুব বেশি তত্ত্বকথা ছোটবেলা থেকে একদম শাস্ত্র মুখস্থ করাতে হবে এমনটি নয়, কিন্তু আমাদের নিজেদের জীবনটি যেন খুব পরিচ্ছন্ন হয়, শিশু দেখে দেখে অটোমেটিক্যালি শিখবে। এটাই। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিকই বল, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা কি শেষ করব? সময়ের অভাবের কারণে আমরা আর প্রশ্ন আজ নিতে পারবো না। যদি শেষ প্রশ্নটি পর্ণব ঘোষ করেন, এরপরে আজকে আমরা সময়ের অভাবে আর প্রশ্ন নিতে পারছি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রত্যেকের কাছে। শেষ প্রশ্ন পর্ণব ঘোষ, আপনি প্লিজ প্রশ্নটি করুন। মহারাজ যে প্রণাম নেবেন। নমস্কার মহারাজ, আমার একটাই মানে এই প্রশ্নটা আগেও আমার অনেকবার হয়েছে মনের মধ্যে, এখনো আরেকবার আপনি যখন বলছিলেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আর স্টেট এডুকেশন পলিসি 23,
মানে দুটোর মধ্যে তো সেভাবে হয়তো মানে স্বভাবগত হয়তো খুব একটা পরিবর্তন নেই বা খুব একটা পার্থক্য নেই। বড়জোর ব্যবহারিক দিক দিয়ে কিছু ঠিক ঠিক হয়তো পার্থক্য একদম রয়েছে ঠিক আমাদের পশ্চিমবঙ্গের আঙ্গিকে। তো আমার মানে একটাই প্রশ্ন মনের মধ্যে জেগেছে যে, বা যখন স্টেট এডুকেশন পলিসি তৈরি হয়েছিল তখনও জেগেছিল যে এটা কেন? মানে হঠাৎ করে স্টেট এডুকেশন পলিসি 2023 এটাই তৈরি করার প্রয়োজনটা পড়লো কেন? আগে তো আমরা বোধহয় স্টেট এডুকেশন পলিসি এভাবে পাইনি কখনো। তাহলে এখন এই স্টেট এডুকেশন পলিসিটা আবার মানে তৈরি করার দরকার পড়লো কেন? মানে এটা যদি একটু মানে অন্যভাবে একটু হচ্ছে আপনারা বিশ্লেষণ তো করার চেষ্টা জানেন যে করবেন। শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, সুতরাং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন একটা দায়িত্ব রয়েছে, রাজ্য সরকারেরও একটা সেখানে দায়িত্ব রয়েছে। যুগ্ম তালিকা যে কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে, সেই জন্য ন্যাশনাল এডুকেশন পলিসিকে ধরে সেটাকে অনুসরণ করে সেটা রাজ্যের ব্যবহারিক তার প্রায়োগিক রূপ কিরকম হবে সেটা বলতে গিয়ে যদি স্টেট এডুকেশন পলিসি হয়, তাহলে সেটা তো স্বাগতই। এটায় তো অসুবিধার কিছু নেই, কারণ এটা ন্যাশনাল এডুকেশন পলিসির বিরোধিতা তো করছে না, আর রাজ্যে সে অধিকার আছে যেহেতু এটা যুগ্ম তালিকার অন্তর্গত। সেই জন্যে আমার মনে হয় যে স্টেট এডুকেশন পলিসি যা হয়েছে সেটিও অত্যন্ত সঙ্গতই হয়েছে।